আসসালামু আলাইকুম। ভালো আছি আমরা। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু শেয়ার করবেন প্লিজ। আমাদের একটু দেরি হয়ে গেল অল্প কিছুক্ষণের জন্য। ওকে, আমরা সম্ভবত স্ক্রিন দেখতে পাচ্ছি। আমার সেকেন্ডারি ডিভাইসে স্ক্রিন দেখা যাচ্ছে। সাউন্ডে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে বলবেন আমাকে। পেজ থেকে হয় নাই। পেজ থেকে আমরা স্ক্রিন লাইভে আসতে পারছি না কারণ পেজটা নতুন ওপেন করা হয়েছে। দ্যাট ইজ হোয়াই আসলে আজকে হচ্ছে না। ইনশাল্লাহ সামনে কোনো দিন আমরা পেজ থেকে আবার লাইভে আসব। আর হচ্ছে স্ক্রিন সম্ভবত স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে বেসিক্যালি সরাসরি ক্লাসে চলে যাই। আর আমরা চেষ্টা করি যদি লাইভটা যেন শেয়ার করে দেওয়া যায়, যাতে করে আমরা লাইভটা দেখতে পারি সবাই মিলে। অলরেডি সলিউশন আপনারা সবাই পেয়ে গেছেন, হ্যাঁ? কিন্তু আহ, অনেকেরই প্রশ্ন, ভাইয়া আপনি দেরিতে কেন? আমার দেরিতে দেরিতে ঠিক না, আমি বাসায় ছিলাম না, দ্যাট ইজ ওয়াই আমার লেট হচ্ছে। আর লেটের ব্যাপারটা হচ্ছে মানে আপনি সমাধান যত প্রম্পটলি এবং সাস্টেনেবিলিটি মেনটেন করে সমাধান করলে সেই সমাধানটা আপনার আসলে মনে থাকবে। তো ম্যাক্সিমাম সময় আমাদের যেটা দেখা যায়, আমরা নিজেরা সলিউশন করি না। আমরা সলিউশন যারা করে থাকেন, যেসব ভাইয়ারা বা যেসব গ্রুপে সলিউশনগুলো হয়ে থাকে, আমরা সেসব জায়গা থেকে সলিউশনগুলো দেখে এবং আমরা এগুলো প্র্যাকটিস তো করি না। এটা আমাদের বড় ধরনের একটা ড্রব্যাকস আমি বলবো। তো এই ড্রব্যাকসটাকে ওভারকাম করতে হলে ডেফিনিটলি আপনাকে নিজে নিজে সলিউশন করতে হবে, এর উপরে কোনো বিকল্প কিছু নেই। তো আমরা যারা কোচিংয়ে পড়াই, নিজেরা যারা মেন্টরশিপে থাকি, তারা এই কথাগুলো বলি, কিন্তু অনেক জায়গাতে এই কথাগুলো বলা হয় না। কারণ আপনি যদি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যান, আপনি যদি সেলফ রিলায়েন্ট হয়ে যান, আপনি তো আর কোচিংয়ে পড়বেন না, তাই তো? যাই হোক, অনেক কঠিন কথাবার্তা বলে ফেলছি। এই কঠিন কথাবার্তা বলা যাবে না, তাই না? অনেক কঠিন কথাবার্তা বলা হয়ে গেছে, আমরা বেটার ক্লাসে চলে যাই। আচ্ছা, বাক্যের প্রধানতম অংশ কয়টি? আচ্ছা, আমরা আপনার চেষ্টা করব, আপনারাও আমাদের সাথে কিছু রেসপন্স করবেন, কথাবার্তা কিছু বলার চেষ্টা করবেন, হেল্প করবেন। তাহলে হেল্প করলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের সাথে আছেন এবং পার্টিসিপেট করছেন। আর লাইভটা আমরা শেয়ার করে দিব। লাইভ ক্লাস হচ্ছে, এটা রেকর্ড না। লাইভ ক্লাস হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সরল বাক্যের প্রধান অংশ কয়টি? সরল বাক্যের প্রধান অংশ কয়টি, এটা খুব ছোটবেলার পড়া। আমার মনে পড়ে আমি এটা ক্লাস 4 বা 5 থাকতে পড়েছিলাম। সরল বাক্যের প্রধান অংশ কয়টি? হ্যাঁ, উদ্দেশ্য এবং বিধায় আমরা মনে আছে কিনা আমাদের? হ্যাঁ, মনে আছে কিনা আমাদের? উদ্দেশ্য এবং বিধায়, এটা হচ্ছে সরল বাক্যের প্রধান অংশ। খুব সহজ ব্যাপার না? আমরা ভুলে গেছি হয়তো, বা এখন হতে পারে। বাড়ি থেকে নদী দেখা যায়, এটাও খুব সহজ প্রশ্ন। বাড়ি থেকে নদী দেখা যায় এবং হতে থেকে চেয়ে। খেয়াল করুন, ধরেন আপনি কারক বের করতে পারছেন না, কিন্তু আপনি কিন্তু জানেন বিভক্তি কোনটা হবে। কোনটা হবে জানেন তো? হতে হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি হবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হয় এ অথবা সি। আচ্ছা, আমরা জানি কোনো কিছু থেকে উৎপন্ন, রক্ষিত, বঞ্চিত যদি হয়ে থাকে, তাহলে সেটা হয় কি? অপাদান। আর বাড়ি থেকে নদী দেখা যায়, এটা হবে কি? অধিকরণ কারক। এটা খুবই কমন একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, তাহলে মানে হতে থেকে চেয়ে দিয়ে পঞ্চমী বোঝা গেল, সপ্তমীটা বাদ যাচ্ছে, বাদ হয়ে যাবে বি আর ডি। এ এবং সি এর দুটোর মধ্যে একটা অপশন অ্যান্সার হওয়ার কথা, তাই তো? প্রশ্ন নাকি? আচ্ছা, তো তাহলে আমাদের অধিকরণে পঞ্চমী ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে অংশে যদি চিন্তা করেন, আভরণ শব্দের অর্থ, আবরণ শব্দের অর্থ খুবই কমন একটা প্রশ্ন। আবরণ শব্দের অর্থ হলো আচ্ছাদিত করে রাখা, কভার করে রাখা কোনো কিছু। আর আভরণ শব্দের অর্থ অলংকার। অলংকার অপশনে নাই, তার মানে এটা হচ্ছে কোনোটি নয়। এটার আনসার হচ্ছে কোনোটি নয়। আচ্ছা, বাংলা ব্যাকরণের পদ বলতে কি বোঝায়? বাংলা ব্যাকরণে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু।
খুব সহজ প্রশ্ন, এটাও আমরা ছোটবেলায় করেছি, এটাও আমাদের ছোটবেলার মোটামুটি পড়া, ধরে নেওয়া যায়। এটার জন্য আসলে আলাদা করে বই বই না পড়লেও হয়, তাই তো? এক সেকেন্ড সময় দেন। তারপরের প্রশ্ন, আছো তুমি প্রভু জগৎ মাঝারে। এটাও খুব কমন প্রশ্ন। মাঝারে শব্দের অর্থ কি? মাঝারে শব্দের অর্থ কোনো কিছুর মধ্যে অবস্থান করা, মানে বিশাল ব্যাপ্তি, মানে যেহেতু প্রভু আসলে জগৎ মাঝারে আছেন, মানে উনি জগতের মাঝখানে নাই, উনি জগতে মানে সর্বত্র বড় বিরাজ করছেন, তার মানে ব্যাপ্তি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? আমরা নিত্য স্ত্রীবাচক শব্দ এবং নিত্য পুরুষবাচক শব্দগুলো যদি মুখস্থ করে ফেলি, তাহলে এই প্রশ্নের অ্যান্সার গুলো আমরা সহজে অ্যান্সার করতে পারবো। তো নিত্য পত্নীবাচক শব্দ হচ্ছে দাদি। এটাও সহজ প্রশ্ন ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন? এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু প্রশ্নটার অ্যান্সারটা আপনাদের কাছে নতুন না। আমি যখন অ্যান্সারটার কথা বলবো, তখন আপনার কাছে মনে হবে ভাইয়া এই প্রশ্নটা তো আমরা জানতাম আগে থেকেই। বেসিক্যালি একটা জিনিস দেখেন, আমরা ক্লাস 9-10-এ ধ্বনি, শব্দ, বাক্য, ছন্দ, অলংকার, ব্যাকরণের এই তিনটা ধাপের কথা জেনেছি। যে ব্যাকরণের কয়টা ধাপ আছে, বা ব্যাকরণকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, এরকম কিছু আমরা পড়েছি নবম দশম শ্রেণীতে। সেখানে ধ্বনি প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, ছন্দ এবং অলংকার পড়েছি, 5টা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই 5 ভাবে ব্যাকরণের পরিধিকে ভাগ করেছিলেন, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে 5। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম? এটা খুবই কমন একটা প্রশ্ন। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে মন্দির। অনেকবার পরীক্ষাতে এসেছে, এটা নিয়ে কারো ডাউট থাকার আসলে কথা না। যারা একদমই ফ্রেশার, আগে কখনো পরীক্ষা দেন নাই বা নতুন করে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য একটু কঠিন হতে পারে প্রশ্নটা, কিন্তু আদারওয়াইজ আমার কাছে আজকের প্রশ্নটা খুব একটা কঠিন মনে হয়নি। তারপরে প্রশ্ন 9 নাম্বার, যার ঋণ আছে তিনি ঋণী। প্রথম প্রশ্ন ঋণী। তারপরে হচ্ছে খাতক। খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন। খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। মহাজন কি করেন? ঋণ দেয়। আর তাহলে খাতক কি করে? ঋণ নেয়। তাহলে আমি যখন প্রথম অপশন দেখার পরে বুঝলাম যে ঋণী অ্যান্সার হতে পারে, কিন্তু আবার পরের অপশনগুলোতে যেয়ে দেখলাম যে অধমর্ণ আর খাতক শব্দটা আছে। তার মানে ঋণী এবং অধমর্ণ দুটোই একই, সিমিলিয়ার শব্দ। এবং খাতক শব্দটা যেহেতু আছে, তার মানে এই তিনটি এই শব্দটার সিনোনিমাস ওয়ার্ড। দ্যাট ইজ ওয়াই এটা সবকটি হবে এটার অ্যান্সার। সবকটি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে প্রশ্ন, নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ? উপরিউক্ত এবং উল্লিখিত। উপরিউক্ত এবং উল্লিখিত। আচ্ছা, এখানে আপনি যদি কাটাকাটি দৌড়দৌড়ি করতে যান, আপনি অনেক কিছু ভুল করে ফেলবেন। আমরা আপনাদের যে লাইভ একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই টাইপের অংশগুলোতে বলতে যে বানান শুদ্ধিকরণের পার্টে আমরা ডেফিনেটলি মাথায় রাখবো বানান শুদ্ধিকরণে কোন অংশ পড়তে হবে এবং কোন অংশ বাদ দিতে হবে, এবং বানান শুদ্ধকরণে শুধুমাত্র শুদ্ধ শব্দগুলো আমরা পড়বো, অন্যগুলো আমরা পড়বো না, আমরা বলেছিলাম। এটা মনে রাখলেই ডেফিনেটলি হবে। এবং উপরিউক্ত উল্লিখিত খুবই কমন একটা প্রশ্ন। আমরা বুঝতে পারছি ক্লাস, মাঝে মাঝে কথা বলতে হবে, সাউন্ড একটু কম। সাউন্ড সাউন্ডটা কি এখন ঠিক আছে? আপনারা কে কত পাবেন আজকে যারা ক্লাসে আছি? আমরা কত পাবো জানি আমরা, হিসাব 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 করেছি। মানে অনেক সলিউশন তো পেয়ে গেছেন আপনারা অলরেডি। আমাদের এই সলিউশনটা আমাদের ক্লাস নেওয়ার আগে আমরা গ্রুপে সলিউশন দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাখ্যা তো নেই, ব্যাখ্যা তো উপভোগ করে দেওয়া হয়নি। সাউন্ডটা কি এখন ঠিক আছে যারা ক্লাস করছি বা যারা লাইভে আছি? আচ্ছা, ঠিক আছে এখন। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। 70 প্লাস মাইনাস। নিলয় সরকার পাবেন, থ্যাংক ইউ। পারশা সানজানা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আমরা কথা বলতে হবে মাঝে মাঝে।
একটু কথা বলতে হবে, একটু রেসপন্স করতে হবে, একটু রেসপন্স করতে হবে মাঝে মাঝে। মাঝে মাঝে রেসপন্স না করলে আমরা মনে করবো আপনারা ঘুমিয়ে গেছেন। আমাদের লাইভ ক্লাসে অনেক মানুষ এসে ঘুমিয়ে যায়। যাই হোক, আমরা কথা কম বাড়াবো। তারপরে অংশে চলে যায়। 11 নম্বর প্রশ্নের উত্তর, নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা? স্বতন্ত্র ভাষা মানে কি? মানে যেগুলো অন্য ভাষার সাথে সম্পর্কিত না। যেমন ধরেন যৌগিক শব্দের কথা যদি আমি বলি, যৌগিক শব্দগুলো কয়েকটা একাধিক মৌলিক শব্দ নিয়ে গঠিত হয়। আর এরকম কিছু ভাষা আছে যেগুলোতে আসলে অন্য ভাষা থেকে যাদের কোনো প্রভাব নাই। তো সংস্কৃত এবং বাংলা উভয় শব্দটাই, উভয় ভাষাটাই আসলে স্বতন্ত্র ভাষা। ঠিক আছে? আচ্ছা, যেমন যে শব্দগুলো পরে সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো বাংলা ভাষার পরিবর্তিত একটা রূপায়ণ আছে। কিন্তু সংস্কৃত এবং বাংলা উভয়টাই একটা স্বতন্ত্র ভাষার অংশ। তরোয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায়? তরোয়াল শব্দটিতে ধ্বনি বিপর্যয় এবং বর্ণ বিপর্যয় দুইটাই দেখা যায়। কারণ তরোয়ালকে যখন আপনি তলোয়ার উচ্চারণ করেন, তলোয়ার, খেয়াল করুন, তলোয়ার আবার তরোয়াল, মানে এক সময় আপনি ল আগে উচ্চারণ করছেন, আরেক সময় আপনি ল কে পরে উচ্চারণ করছেন। তো বানানের সময়ও দেখা যায় আমরা ল কে অনেক সময় আগে রাখি, আবার কখনো কখনো ল কে পরে রাখি। তার মানে এখানে বর্ণেরও একটা বিপর্যয় থাকে এবং ধ্বনিরও একটা বিপর্যয় থাকে। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সারটা হচ্ছে এ এবং সি। আচ্ছা, এখন আপনি বলেন এই ধরনের অ্যান্সারের ক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার করেছি আজকে? ধরুন আজকে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুটো, আপনি কয়টা অ্যান্সার করেছেন? দুটো দিয়েছেন না একটি দিয়েছেন? কনফিউজিং না ব্যাপারগুলো? ব্যাপারগুলো আসলে একটু কনফিউজিং। এগুলোর ক্ষেত্রে যে কোনো একটা অ্যান্সার করলেই কারেকশন হয়ে যাওয়ার কথা, কারেক্ট অ্যান্সার পেয়ে যাওয়ার কথা, আপনি মার্কস পাবেন আমার যতটুকু ধারণা। বাকিটা টিচাররা, মানে মহামান্য টিচাররা বলতে পারবে। ওকে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? আচ্ছা, নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? আহ নয়ন শব্দটা ভুল না, নয়নের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নে যোগ অন। নুন্য হচ্ছে নি বিসর্গ যোগ উন, নিচেষ্ট নি বিসর্গ যোগ চেষ্ট। তার মান, অর্থাৎ ডি নাম্বারটা সঠিক, ত বিসর্গ যোগ মধ্যে, তন্মধ্যে। নাম্বার 14, দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মানে দুটি বিশেষণ আছে। দুটি বিশেষণ মানে কি? দুটি অ্যাডজেক্টিভ আছে, দুটি অ্যাডজেক্টিভ আছে। বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দুটো অ্যাডজেক্টিভ আছে এরকম শব্দের সমন্বয়ে গঠিত কর্মধারয় সমাস। দেখুন, লোনা জল, লোনা শব্দটা অ্যাডজেক্টিভ, বাট জল শব্দটা নাউন। আচ্ছা, ঘি ভাত দুটোই নাউন। খা সাহেব দুটোই নাউন। কাঁচা এবং মিঠে দুটোই অ্যাডজেক্টিভ। তার মানে দুটো শব্দই বিশেষণ সহযোগে গঠিত কর্মধারয় সমাস। ওকে, খুব সহজ ব্যাপার তো। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাব, বাঁশি বাজায় বাক্যটিতে বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, যেহেতু বাঁশি কেউ না কেউ বাজায়, একা একা বাজতে পারে না, তার মানে এটা কর্ম বিভক্তি। আর এবং বাঁশির সাথে কোনো কি নাই, বাঁশির সাথে কোনো বিভক্তি নাই, কোনো প্রিপোজিশন নাই। যেমন যদি এরকম থাকতো বাঁশিকে বাজায়, বাঁশিতে বাজায়, আছে না, এরকম থাকতে পারতো। কিন্তু এখন এখানে বাঁশির সাথে কোনো কিছু নাই, কোনো বিভক্তি নেই, মানে কোনো প্রিপোজিশন নাই। তার মানে এটা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। ঠিক আছে? ওকে। সংশয়ের বিপরীত শব্দ কোনটি? সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। খুবই কমন প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে এসেছে। বদ মেজাজি, বদ মেজাজি এটা আমরা জানি, যিনি বদ, মানে যিনি বদ মেজাজ দেখান, খারাপ মেজাজ দেখান। তাহলে এটা কোন ধরনের উপসর্গ? উপসর্গ ইয়া অনুযায়ী যে এটা তো ডেফিনেটলি বিদেশীয় উপসর্গ, দেশি বা সংস্কৃত উপসর্গের মধ্যে এটা নেই। এটা হচ্ছে আমাদের আসলে ফার্সি উপসর্গ হবে, কিন্তু ফরাসি অপশনে আছে। তো আমার মনে হয় কেউ যদি ফরাসি দিয়ে থাকে তার উত্তর সঠিক হিসেবে গণ্য করার কথা। এরকম কিছু ফার্সি উপসর্গ আছে, কর, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এগুলো আমাদের ফার্সি উপসর্গ। অনুতাপ সমস্ত শব্দটির ব্যাস বাক্য কি? আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে। যেমন অনুতাপ শব্দটা পড়ার আগে, অনুতাপ সম্পর্কে জানার আগে আমরা যদি একটুখানি বলার চেষ্টা করি, একটুখানি বোঝার চেষ্টা করি, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, আমরা নিশ্চয়ই ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন, অনুতাপের কথা যদি বলার চেষ্টা করি, দেখুন, অণু দিয়ে তৈরি, অণু ব্যাপারটা কি? অণু এবং তাপ, তাপ মানে যে কি করে, উষ্ণতা, উষ্ণতা, উষ্ণতা প্রচারক, এরকম কোনো কিছু মাধ্যম যা স্পর্শ করলে বোঝা যায়
বা যার সংস্পর্শে আসলে বুঝতে পারা যায় যে এটা উত্তপ্ত, এটার মধ্যে অনেক হিট আছে, এটা হলো তাপের একটা সংজ্ঞা। আর অণু শব্দটা হচ্ছে উপসর্গ, আমরা জানি সেটা। আচ্ছা, অণু উপসর্গ যোগে গঠিত এরকম কিছু শব্দ আছে যেগুলো আমরা পড়েছি, যেমন অগ্রজ, অনুজ। যেমন অনুজ শব্দটা যদি আপনি ভাঙেন, বিশ্লেষণ করেন, আপনার মানে হচ্ছে মানে এখানে জন্ম, আর অনু মানে কি? অনু মানে কি বলুন তো? অনু মানে হচ্ছে অনুজ, অগ্রজ আছে না? অগ্রজ, অগ্র মানে কি? অগ্র মানে হচ্ছে আগে, অনু মানে পশ্চাতে। দ্যাট ইজ অনুজ মানে হলো ছোট ভাই বা যে পরে জন্মগ্রহণ করেছে, আর অগ্রজ মানে যে আগে জন্মগ্রহণ করেছে, বড় ভাই। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এই অনু উপসর্গটা অনুতাপ, এই যে সমস্ত পদটার বেশ বাক্যটা কি হবে? বেশ বাক্যটা হবে অনুতে যে তাপ, অনুতে যে তাপ। আচ্ছা, মিনিংটা কি? মিনিংটা আমরা বলতে পারবো? মিনিংটা বলতে পারবো? মিনিংটা বলতে পারবো? মিনিংটা কেউ বলতে পারবো আমরা? চেষ্টা করে দেখি, যদি মিনিংটা বলতে পারি তো ভালো। আচ্ছা, যাই হোক, অনুতে যে তাপ এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে গুরুচণ্ডালী দোষের বাক্যটা কি হারায়, মানে গুরুচণ্ডালী দোষের দুষ্ট যদি বাক্য, সে বাক্যটা কি হারায়? যেমন আমরা যদি গুরুচণ্ডালী দোষের কথা বলার চেষ্টা করি, এটা হলো সব পড়া। সব মানে কি? সবে পড়া, সব হচ্ছে মরদেহ। আমরা জানি গুরুচণ্ডালী দোষে একটা বাক্য যোগ্যতা গুণ হারায়, খুব সহজ হিসাব। ওইভাবে করে আরব বিশ্লেষণ করতে গেলাম না। এটা খুব কমন একটা প্রশ্ন। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ হচ্ছে ধর্ম। অনেক কমন প্রশ্ন, অনেকবার এসেছে পরীক্ষাতে। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা জানি কবর কবিতাটি হচ্ছে কবি জসিমউদ্দিন, জসিমউদ্দিনের। কবর কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। খুব কমন প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নিচের কোনটি বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ? বন্দে আলী মিয়া কুচবরণ কন্যা, মেঘকুমারী, কামাল আতাতুর্ক, সব কটি উনি লিখেছিলেন। আচ্ছা, এটা যেহেতু কমন প্রশ্ন না, আমি ধরে নিলাম যে এটা আপনারা অনেকেই পারেননি। না পারার কথা, কারণ বন্দে আলী মিয়া থেকে খুব একটা প্রশ্ন আসতে দেখা যায় না, অনেকে হয়তো আমরা পড়িনি। কোন বানানটা শুদ্ধ? স্পন্দন। স্পন্দন বানানটা শুদ্ধ। ঠিক আছে, কারণ লুণ্ঠন, কণ্টক এখানে মূর্ধন্য ন হবে, এখানে সব দন্তন্য ন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ট এবং ঠ, ট এবং ঠতে কি থাকে? ট এবং ঠতে মূর্ধন্য ন থাকে নাকি? আচ্ছা, স্পন্দন দন্তন্য বানানটা সঠিক। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? আচ্ছা, 20 শতকের পত্রিকা বলতে কি বোঝায় সেটাকে বুঝতে হবে। 20 শতকের পত্রিকা মানে হচ্ছে যার জন্ম 1900 সালের পরে, 1901 থেকে 2000 সাল পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তত্ত্ববোধিনী পত্রিকাটা প্রকাশিত হয়েছিল 1843 সালে। 1843 সালে। সংবাদ প্রভাকর প্রকাশিত হয়েছিল 1840 সালে। তার মানে দুটো বাদ। শনিবারের চিঠি প্রকাশিত হয়েছিল 1900 সামথিং, 1924 বা 23 এরকম কিছু একটা সালে। তার মানে শনিবারের চিঠি হচ্ছে এখানকার, এটা রাইট অ্যান্সার। ইতর বিশেষ বলতে কি বোঝায়? ইতর বিশেষ মানে পার্থক্য। ঠিক আছে, আমাদের বাংলা অংশ শেষ, কমপ্লিট। ওকে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, অনুতাপ অর্থ কোনো কাজ করার পরে আফসোস বা অনুশোচনা। ঠিক আছে, 11 নম্বর কি বাংলা ও সংস্কৃত উভয় হবে? অনেক জায়গায় সলিউশন আছে শুধু বাংলা। আচ্ছা, আমাদের মতে বাংলা এবং সংস্কৃত দুটোই হওয়ার কথা। তারপরেও আপনি যেহেতু বলেছেন রাফিয়া, আমরা দেখবো আরেকবার, আমরা আমাদের সলিউশন যেটা আমরা করেছি আমরা আরেকবার একটু চেক করে দেখবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ? আচ্ছা, এই নিচের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে কোনটা আসলে অ্যাডজেক্টিভ না? তাহলে কি? তাহলে কি? অনেক কিছু হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, তারপরে প্রিপোজিশন হতে পারে। হাম্বল, হিউমার, হিউমেইন, হিউমিড। ওকে। আচ্ছা, নট অ্যান অ্যাডজেক্টিভ মানে নাউন হতে পারে ফরেন। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝানো হয়? অ্যাডজেক্টিভ বলতে বোঝানো হয় কোনো কিছু দোষ গুণ। দেখুন, হিউমার হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে হাস্যরস। হাম্বল হচ্ছে হাম্বলি রিকোয়েস্ট, আমরা বলে থাকি ছেলেটা অনেক হাম্বল, বিনয়, বিনয়ী, অনেক এরকম প্রকাশ করতে। হিউমেইন অর্থ, হিউম্যান শব্দটার হিউম্যান অ্যাডজেক্টিভ। হিউমিড অর্থ হলো আর্দ্রতা, আর্দ্র। তার মানে হিউমর শব্দটাই হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন, 27 নাম্বার প্রশ্নে আছি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডভার্ব ফ্রেজ? এখানে অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে আফটার দ্য সানসেট। আফটার দ্য সানসেট। আচ্ছা, দেখুন, এক্সট্রিমলি টাফ, দ্য এক্সাম ওয়ার, দ্য এক্সামস ওয়ার এক্সট্রিমলি টাফ, এটা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হার আইজ ওয়ার মেসমারাইজিং, এটাও অ্যাডজেক্টিভ।
হি লাভস টু ওয়াক ইন দ্য পার্ক, এটা অবজেক্টিভ। তার মানে একমাত্র বি নাম্বার অপশনটা ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। আচ্ছা, উই আস্কড হিম why he ড্যাশ টেলিফোনড আর্লিয়ার। আচ্ছা, এই অংশটাকে 28 নম্বর প্রশ্নটাকে আমরা দুভাবে বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে রাইট ইউজেস অফ ভার্ব, আর একটা হচ্ছে ন্যারেশন। আচ্ছা, সাধারণত ন্যারেশনে আমরা জানি যে রিপোর্টেড যে ভার্বটা থাকে সেখানে যদি প্রশ্ন করা হয়ে থাকে, যেহেতু আমার এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, তার মানে এটা এখানে প্রশ্ন করা হয়েছে ওয়াই এর মাধ্যমে, আমরা বুঝতে পারলাম। তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ইনডিরেক্ট ন্যারেশন করা হয়েছে তখন সেইড টু এর বদলে রিপোর্টেড ভার্বে আস্কড বসে, তাই তো। আচ্ছা, আস্কড বসলো। আচ্ছা, তারপরে হোয়াই হি টেলিফোনড আর্লিয়ার। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স ছিল আগে, এবং আমরা জানি ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট হলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তার মানে হ্যাড নট ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল ন্যারেশনের ব্যাখ্যা। আর আমি যদি রাইট ইউজেস অফ ভার্বের ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমি বলতে পারি যে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট পারফেক্ট। সেই হিসেবে হি হ্যাড নট টেলিফোনড আর্লিয়ার, এটা রাইট অ্যান্সার। তাহলে দুটো ব্যাখ্যা আপনারা পেয়ে গেছেন। অনেক জায়গায় সলিউশন আমি দেখেছি, ম্যাক্সিমাম সলিউশনে এইভাবে ব্যাখ্যাটা দেওয়া নাই, একটা ব্যাখ্যা দেওয়া। তো যে কোনো জায়গায় যদি আপনার সেভারাল ব্যাখ্যা জানেন, আমার মনে হয় আপনি যদি একটা ব্যাখ্যা বলেছেন আর একটা ব্যাখ্যা আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, তারপরে 29 নম্বর প্রশ্নটাতে যাব। হি শুড বি অ্যাশেমড। আচ্ছা, অ্যাশেমড এর সাথে বসে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা এক সেকেন্ড, একটু সময় দেন। হ্যাঁ, একটু। আমার কাছে মনে হচ্ছে এটা একটু প্রবলেম আছে। আচ্ছা, অ্যাশেমড এর সাথে এখানে এটা হবে অফ। ঠিক আছে, অ্যাশেমড এর সাথে হবে হচ্ছে অফ। তাহলে অ্যাশেমড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি শুড বি অ্যাশেমড অফ হিজ মিসকন্ডাক্ট। ঠিক আছে। কখনো কখনো আপনি ফর দেখতে পাবেন, কখনো কখনো, কোথাও সব সব জায়গায় যদি অফ থাকে, অফ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। আই হ্যাভ প্যাশন আই হ্যাভ এ প্যাশন ফর আর্ট অ্যান্ড মিউজিক। আমার আর্ট অ্যান্ড মিউজিকের প্রতি প্যাশন আছে, আগ্রহ আছে। ফর ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ান হু বিলিভ দ্যাট অল থিংস অ্যান্ড ইভেন্টস ইন লাইফ আর প্রিডিটারমাইন্ড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত শব্দের অর্থ যে আসলে ভাগ্যে বিশ্বাস করে, এটার মিনিংটা হচ্ছে এমন। তাহলে মানে ফ্যাটালিস্ট হচ্ছে যিনি হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে থাকেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হচ্ছে অ্যান্সার। ভাগ্যে বিশ্বাসে হচ্ছে ফ্যাটালিস্ট। আর ইগোইস্টিক তিনি হচ্ছেন অহংকারী, আত্মবাদী। তারপরে হচ্ছে পিউরিটান, কঠোর নীতিপরায়ণ ব্যক্তি, পিউরিটান। তারপরে হচ্ছে টাইরেন্ট হচ্ছে অত্যাচারী শাসক। জেনে নিলাম চারটা শব্দের অর্থ। হোয়াট ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট ফর দ্য সেন্টেন্স? অ্যান ইনক্লিশন অ্যান ইনক্লিনেশন টু ডু কাইন্ড অর চ্যারিটেবল অ্যাক্টস মানে হচ্ছে ইনক্লিনেশন শব্দের অর্থ হচ্ছে প্রবৃত্তি, প্রবণতা, আগ্রহ। মানে যে ব্যক্তিটার মাঝে আমাদের চ্যারিটেবল কাজ করার একটা আগ্রহ থাকে,
তাকে আমরা কি বলি? বেনিভলেন্স বলে থাকি। ঠিক আছে, ডিফারেন্স শব্দের অর্থ উদাসীন। বেসমির্চ এটা নেগেটিভ একটা ওয়ার্ড, অনারারি এটা হচ্ছে বিনামূল্যে। বাট এখানে তাইলে যার হচ্ছে চ্যারিটেবল কাজ করার প্রতি আগ্রহ থাকে তাকে বেনিভলেন্স বলা হয়। দ্য ফ্রেজ ক্যাপিটাল পানিশমেন্ট, এটা খুবই কমন একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে এসেছে। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ পেনাল্টি দেওয়া। নাও অ্যান্ড দেন, এটা কি ধরনের ফ্রেজ? এটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমরা জানি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি কেউ ভুল করে থাকি তার পরীক্ষা ভালো হয় না, তাই তো? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব? এখানে ভার্ব কোনটা দেখুন, ইন্টারিম, অ্যাডজেক্টিভ, ইন্টেলেক্ট, অ্যাডজেক্টিভ, ইন্টেনশন, নাউন, আইওয়ান যেহেতু আছে তার মানে ইন্টারেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বেশ শেষ সহজ প্রশ্ন। পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আচ্ছা আমরা জানি যে ওয়ান অফ মাই যদি থাকে, ওয়ান অফ মাই যদি এই ইন্ডিকেটরটা থাকে তাহলে এরপরে যে নাউনটা বসে হচ্ছে কি? নাউনটা বসে প্লুরাল, আর এরপরে যে ভার্বটা বসে সে ভার্বটা বসে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এ পর্যন্ত ঠিক আছে, তারপরে কি বসবে? সিঙ্গুলার বসবে, ইজ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কামিং টুডে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। জুনিয়র শব্দের পরে সবসময় টু বসে, আমরা জানি সবসময় এটা। তাহলে হি ইজ জুনিয়র টু মি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, শি ডিডেন্ট নো দ্য অ্যান্সার অ্যান্ড নাইদার ডিড আই, এবং আমিও জানি না, এবং নাইদার ডিড আই। নাইদার যে কানেক্টরটা যখন বসে তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওকে, বুঝতে পারছি আমরা। হি ডিডেন্ট নো দ্য অ্যান্সার, সে নিজে অ্যান্সারটা জানে না, অ্যান্ড এবং আমি নিজেও জানি না। নাইদার ডিড আই, যদি কোনো বাক্যের কানেক্টর হিসেবে বসে তারপরে অক্সিলারি ভার্ব আনতে হয় এবং তারপরে কি বসে? তারপরে এখানে আপনার হচ্ছে নাউন আনতে হয়, দ্য সাবজেক্ট আনতে হয়, সাবজেক্টের দ্বিতীয় সাবজেক্ট। ওকে, 39 নাম্বার প্রশ্ন, ইট ইজ অলওয়েজ বেটার টু মেক পিপল রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন দেন টু ইম্পোজ দেম অন ইট। আচ্ছা দেখুন, এখানে প্রশ্নটা হচ্ছে কারেক্ট দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ফলোইং সেন্টেন্সের যে আন্ডারলাইন পার্টটা আছে এটার কারেকশনটা কি হবে? কারেকশনগুলো আমরা দেখার চেষ্টা করি প্রশ্নগুলো। ইম্পোজ ইট উইথ দেম, নো, কেন না? কারণ জানেন, কারণ ইম্পোজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, দ্যাট ইজ ওয়াই এখানে উইথ ইনকারেক্ট। আচ্ছা, ইম্পোজ দেম উইথ ইনকারেক্ট, এটাও ঠিক নেই। আচ্ছা, ইম্পোজিং দেম, আচ্ছা ইম্পোজিং হতো যদি দেনের আগে কোনো একটা অংশে প্যারালালিজমে ইম্পোজিং থাকতো, যদি এখানে রিয়েলাইজিং থাকতো ইম্পোজটা ইম্পোজিং হতে পারতো, দ্যাট ইজ ওয়াই ইম্পোজিং হচ্ছে না। ওকে, তাহলে ডি নাম্বারটা ইম্পোজ ইট অন দেম, এটা কারেক্ট। এটা কারেক্ট হওয়ার পিছনে দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে ইম্পোজের সাথে অন বসেছে এবং প্যারালালিজম ঠিক আছে, এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইম্পোজ ইট অন দেম। ইম্পোজ ইট অন দেম মানে হচ্ছে আপনি তাদের উপর কোনো কিছুকে প্রয়োগ করছেন, কোনো কিছু করতে বাধ্য করছেন, কোনো কিছু করতে নির্দেশ দিচ্ছেন। তো এই যে কোনো কিছুটা, এই ইটটা যার কারণে এই ভার্বের পরে বসছে, এবং অন দেম অংশে মানে অনের পরে যাদের উপরে আপনি ইম্পোজ করবেন, আরোপ করবেন, তাদের প্রোনাউনের অংশটুকু বসেছে। ঠিক আছে, ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 নাম্বার আমরা শেষ করলাম। আমরা এখন যাবো 40 নাম্বারে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ফর ব্রেক দ্য আইস? ব্রেক দ্য আইস মানে কি? বরফ গলানো। বরফ গলানো মানে কি? বরফ গলানো মানে আমরা যদি কোনো সম্পর্ক খারাপ থেকে থাকে, সম্পর্ক খারাপটাকে, which one is the correct idiom and phrase for break the ice? To do something with courage, to win a prize, to speak first after a long silence, to win someone heart. আচ্ছা, তার মানে যদি কারো মাঝে বিশাল একটা গ্যাপ থাকে, ঝগড়াঝাটি থাকে, সেগুলোকে মিটিগেট করা, গ্যাপটা পূরণ করে ফেলা। তো এর জন্য কি করতে হয়? রাগ ভাঙাতে হয়, তাই না? রাগ করি আমরা একজন আরেকজনের সাথে, তখন আমাদের মধ্যে এক ধরনের কারোর সাথে যদি আমরা রাগ করে থাকি, তখন আমরা হয়তো বা একজন আরেকজনের এই রাগের কারণে কি হয়? এই রাগের কারণে হয়তো বা আমাদের মধ্যে মনোমালিন্য থাকে, আমরা কোনো সমাধানে আসতে পারি না। তো সেই সমাধানে আসার জন্য আমাদের কি করতে হয়? প্রথমে একজনকে কথা বলতে হয়, টু স্পিক ফার্স্ট আফটার লং সাইলেন্স। ঠিক আছে, আমার চেহারা সম্ভবত এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না, তাই তো? তাও মানে অনেক দীর্ঘ বিরতির পরে একজনকে কথা বলতে হয়। একজন যদি কথা না বলি তাহলে আমরা বুঝতে পারি না যে এই আইসটাকে কে ব্রেক করবেন। দীর্ঘদিনের সম্পর্কে যদি কোনো গ্যাপ থেকে থাকে, মনোমালিন্য থেকে থাকে, সেগুলো আমরা এইভাবে সমাধান করতে পারি, একজনকে কথা বলতে হয় প্রম্পটলি।
তাহলে এটার অ্যান্সার হচ্ছে টু স্পিক ফার্স্ট আফটার লং সাইলেন্স, দীর্ঘ বিরতির পরে প্রথম কথা বলা। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, খুবই কমন একটা প্রশ্ন এসেছিল, স্যাটেলাইট, আমরা জানি প্রশ্নের বানানটা, আমি এটা নিয়ে কথা বলবো না। এবং এর পরের অংশটা 42 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিভিয়েন্স, গ্রিভিয়েন্স GRIEVANCE, GRIEVANCE, দেখুন এই বানানটা, ডি বানানটাও প্রায় কাছাকাছি ছিল, ডি অপশনটা, কিন্তু এইটা সঠিক না, কারণ বি এর পরে ANCE মাথায় রাখতে হবে। ANCE শব্দের শেষে কিছু এবং সাফিক্স প্রিফিক্স থাকে, আপনি কারেক্ট স্পেলিং শেখার জন্য এরকম কিছু সাফিক্স প্রিফিক্স যদি জানতে পারেন, যদি সাফিক্স প্রিফিক্স নিয়ে একটা ছোট একটা লেসন যদি কোনো বই থেকে পড়ে নেন, আমার মনে হয় স্পেলিং মনে রাখতে আপনার জন্য অনেক সুবিধা হবে। কারণ মূল প্রশ্ন আমরা অনেক জায়গায় দেখেছি, এই যে ANCE, ENCE, ION, TION, TTE, এই ধরনের অনেক স্পেলিং পরীক্ষাতে আসে, কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই ওয়েদার ইট ইজ ANC হবে নাকি ENCE হবে, আমরা কনফিউশনে থাকি। তো আমি বলবো, যদি সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি এগুলো ভুল করবেন না পরীক্ষার হলে। নাম্বার 43, সিলেক্ট দ্য টার্ম দ্যাট কন্ট্রাস্ট ইকুইলিব্রিয়াম। আচ্ছা, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সমতা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখব সমতার বিপরীত শব্দটা কোথায় আছে। ইমব্যালেন্স মানে কি? অসমতা, যেখানে ব্যালেন্স নাই। ওকে, মিমিক শব্দের অর্থ কি? যেটা রিয়েল না, কাউকে অনুকরণ করা। আচ্ছা, তাহলে এটার অ্যান্টোনিম চেয়েছে আমাদের, অ্যান্টোনিম কি হবে? রিয়েল ইজ দিস অ্যান্টোনিম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ড ডরমেন্ট। ডরমেন্ট অর্থ সুপ্ত বা লুকায়িত কোনো কিছু, তার মানে নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, তার মানে হচ্ছে যেটা ইনঅ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ করা হয়নি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্র্যাভেন কাপুরুষ, বিটল যেটা ভেঙে যায়, সাসপিশিয়াস অর্থ সন্দেহজনক। ঠিক আছে, বুঝতে পারছি এবার। আচ্ছা, তারপরে 46 অ্যানালজি, খুবই কাঙ্ক্ষিত প্রশ্ন, আমি খুঁজছিলাম আসলে অ্যানালজি কোথায়। উইংস, এরোপ্লেন, এরোপ্লেনের উইং থাকে। আচ্ছা, উইং এর কাজ কি? এরোপ্লেন তো চলে না, উড়ে চলে, মাথার উপর দিয়ে উড়ে চলে। আর উইংস গুলো কি করে? পাখা, এরোপ্লেনকে উড়তে সহায়তা করে। এরোপ্লেন যখন উড়ে, তখন কি এরোপ্লেনের চাকা দেখা যায়? চাকা কিন্তু দেখা যায় না। দেখুন, ফ্লাওয়ার অ্যাটমসফিয়ার কোনো রিলেশন নাই ফ্লাওয়ার অ্যাটমসফিয়ারের সাথে। দ্যাট ইজ ওয়াই এরোপ্লেনের সাথে উইংস এর সম্পর্কটা হচ্ছে, এরোপ্লেন যখন খোলা আকাশে উড়ে বেড়ায়, তখন উইংস গুলো, পাখাগুলো এরোপ্লেনকে উড়তে সহায়তা করে। কারণ কি? সে বিভিন্ন অ্যাঙ্গেলে তার প্রোপেলারটাকে নাড়ায়, তারপরে এটা আসলে চলতে পারে। উইন্ড, ডিরেকশন, এর সাথে আসলে সম্পর্ক নাই। আচ্ছা, বুক রিডার, এর সাথে সম্পর্কটা হচ্ছে যে বই পড়ে। তো এরোপ্লেনের সাথে যদি আমরা বলতাম পাইলট, তখন আমরা বুক এবং রিডারের সাথে রিলেশন খুঁজে পেতাম। দ্যাট ইজ ওয়াই এই তিনটার একটার সাথেও মিলছে না। হুইলস, বাইসাইকেল মিলছে, এটার সাথে আমি মিলাতে পারবো। এখন আপনি বলবেন, ভাই এরোপ্লেনের তো হুইলস আছে, এখানে উইংস কেন? কিন্তু এরোপ্লেন যখন আকাশে উড়ে, তখন কিন্তু এরোপ্লেনের হুইলস গুলো থাকে না, ওগুলো ঢাকা পড়ে যায়, তাই না? এই কারণে এটা অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং অ্যানালজি ইজ দ্য কারেক্ট? কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট টোটালি আমাদের ধরেন একটা এটাকে বিপরীত সম্পর্ক বলা যেতে পারে। ধরুন কোনো একটা কিছু ঘটার পিছনে একটা কারণ থাকে, তার সেই ঘটনা ঘটার পিছনে যেমন একটা কারণ থাকে, তারপরে তার একটা প্রভাব থাকে, এরকম। তাহলে সেই হিসেবে যদি আমরা যাই, সান এবং মুন, নাই, কজ ইফেক্টের কোনো রিলেশন নাই, কোনো প্রভাব নাই। আচ্ছা, ফায়ার এবং বার্ন, তা ফায়ার মানে এর সাথে কোনো কজ ইফেক্টের নাই বা ভূমিকা নাই। আর ফায়ার যদি ফায়ার কোথাও থাকে, সেখানে বার্ন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ক্লাউড এবং স্কাই, তো ক্লাউড এবং স্কাইয়ের মাঝে মাঝে স্কাই ক্লাউডি থাকে, খুব সহজ ব্যাপার, কিন্তু সম্পর্কটা হচ্ছে রেইন এবং আমব্রেলার সাথে। যখনই রেইন হয়, তখনই আমরা আমব্রেলা ধরি মাথার উপরে, ছাতা। কজ এবং ইফেক্টের রিলেশনটা ঠিক এরকমের। 48 নাম্বার, আন্ডারলাইন দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। পিনপয়েন্ট এররের কথায় আসছি আমরা। হি ইজ নট দ্য কাইন্ড অফ আ পার্সন। দেখুন, প্রথমত পিনপয়েন্ট এররের বেলায় আমি কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিই, যারা আমার ক্লাস ওভাবে করে করেন নাই, বা যারা পিনপয়েন্ট এররে যাদের খুব প্রবলেম থাকে, আমি আপনাকে খুব সহজ একটা টিপস দিয়ে দিই। প্রথমত মাথায় রাখবেন, আপনি যেই টপিকটা পড়ছেন, যে প্রশ্নটা পড়ছেন, এই প্রশ্নের মধ্যে কোনো আর্টিকেল আছে কিনা, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এই প্রশ্নের মধ্যে কোনো প্রোনাউন আছে কিনা। সেকেন্ড অফ অল, এই প্রশ্নের মধ্যে কোনো প্রিপোজিশন আছে কিনা। এই প্রশ্নের মধ্যে কোনো রাইট ইউজেস অফ ভার্বের কোনো টার্ম আছে কিনা, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। এই প্রশ্নের মধ্যে প্যারালালিজম গুলো ঠিক আছে কিনা। এই প্রশ্নের মধ্যে ট্যাগ, যদি প্রশ্ন থেকে থাকে ট্যাগের অপশন থাকে, তাহলে সেটা ঠিক আছে কিনা। এখানে কোনো ট্যাগের অপশন নাই।
ট্যাগ ট্যাগ সংক্রান্ত কোনো কোশ্চেন নাই, তার মানে ঠিক আছে, ঠিক নেই, মানে সব ঠিক আছে। এখানে যে ন্যারেশন যদি থেকে থাকে সে ন্যারেশনটা ঠিক আছে কিনা, এখানে যদি কোনো প্যাসিভ ভয়েস থেকে থাকে সে প্যাসিভ ভয়েসটা ঠিক আছে কিনা, এখানে ওই পার্টটুকু নাই, এখানে আর্টিকেল আছে। দেখুন দি এবং দ্য কাইন্ড অফ আ পার্সন, তো একই জায়গায় দ্য কাইন্ড অফ আ পার্সন দুটো আর্টিকেল রাখার কোনো দরকার নেই, এখানে একটা আর্টিকেল রাখলেই হতো। তার মানে এ ইজ দ্য, এখানকার এ হচ্ছে এটা রাইট, রং অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই। তারপরে নাম্বার 49, উই কান্ট হার্ডলি, হার্ডলি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, স্ক্যারসলি এরা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তো সেই ক্ষেত্রে ক্যান্ট হার্ডলি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কান্ট হার্ডলি এটা হচ্ছে এখানে ভুল অংশ। আচ্ছা, তারপরের পার্ট হচ্ছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং বাই মি অ্যান্ড অফারিং মি। আচ্ছা, এখানের একটা প্রশ্ন বলতে পারবেন যে ভাইয়া সেই অনুযায়ী আমার এখানে সি অথবা ডি যে কোনো একটা ভুল হতে পারে, কারণ আই উইল অলওয়েজ বাক্যের অংশ ঠিক আছে, এটাতে কোনো ভুল নাই। কিন্তু দেখুন এখানে যদি ইনকারেক্ট অপশনে থাকতো, এখানে যদি আরেকটা অপশন থাকতো নাম্বার ই, নো এরর, আমি বলতাম যে এটা থেকে নো এরর, কিন্তু এখানে একটা এরর আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে আই উইল অলওয়েজ। আপনি যদি উইল বাদ দিয়ে দেন, এখানে উইলটাকে যদি বাদ দিয়ে দেন, এই সেন্টেন্সটা ঠিকমতো কারেক্টলি আপনি ব্যবহার করতে পারবেন। কেন? কারণ এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, সবকিছু আছে। তাহলে উইলকে বাদ দিয়ে দিয়ে, অক্সিলারি ভার্ব উইলকে বাদ দিয়ে দিলেও এই সেন্টেন্সটা কারেক্ট হতো। তো দ্যাট ইজ ওয়াই এখানে উইল শব্দটা ইনকারেক্ট। আর স্ট্যান্ডিং বাই মি এবং অফারিং মি এই শব্দটা কারেক্ট কেন? কারণ এখানে যে প্যারালালিজমটা ব্যবহার করা হয়েছে অ্যান্ড এর আগে এবং পরে, সেম পার্টিসিপল স্পিচ, স্ট্যান্ডিং এবং অফারিং দুটো কারেক্ট, এটা ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি উইলকে বাদ দিয়ে দিই, এই সেন্টেন্সটা ঠিক হবে, যদিও এই সেন্টেন্সটা এমনি তো ঠিক আছে। আমরা যদি বলতাম নো এরর, আমি হয়তো বা এখানে পারফেক্টলি বলতাম এখানে এরর নাই। আচ্ছা, আমাদের ইংরেজি পার্টটুকু শেষ, 50টা কোশ্চেন আমরা করে ফেলছি। আচ্ছা, ম্যাথমেটিক্সের আমাদের সলিউশনগুলো এখানে আছে, হয়তো বা ম্যাথমেটিক্স ওভাবে করাতে পারবো না। আমরা ম্যাথমেটিক্সের, আমরা কি ম্যাথ পরে আসবো না কন্টিনিউ করব ম্যাথ, নাকি সাধারণ জ্ঞানটুকু পরে আসবো? একটু সাধারণ জ্ঞান এবং আইসিটি পরে আসবো নাকি ম্যাথে যাব? মন্তব্য করুন। কাট মার্কস কত হবে? 45। প্রশ্ন তো অনেক সহজ ছিল এবং ক্যান্ডিডেট অনেক কম ছিল। ম্যাথমেটিক্স কি এখন দেখবো? সমাধান করে দেওয়া আছে, আমি জাস্ট খালি একটা ব্যাখ্যা দিতে পারবো খুব সহজে, যদি কোনো টিক্স থাকে সেগুলো বলতে পারবো। জিকে এবং আইসিটি পড়ে তারপরে ম্যাথমেটিক্স আসবো। পার্সা বলছেন যে জিকে এবং আইসিটিটা পড়ে তারপরে আমরা ম্যাথমেটিক্সে আসি, নাকি পরে জিকে এবং আইসিটি পড়ার পরে আবার ক্লাস ছেড়ে চলে যাবে? এরকম কিছু না তো? আরো দু একজন বলুন যারা ঘুমিয়ে যেতে চাচ্ছিলেন। আচ্ছা, ম্যাথ পরে করব না? আচ্ছা, আমরা কি আজকের ম্যাথ প্রশ্নটা নিয়ে কি কোনো মানে পার্সোনাল কোনো ওপিনিয়ন দিতে পারেন আপনারা? কোনো পার্সোনাল ওপিনিয়ন আছে ম্যাথ নিয়ে? আমরা আমরা আমাদের যে প্র্যাকটিস সেশনের যে ক্লাসটাতে, স্ট্র্যাটেজির যে ক্লাসটা ছিল ওখানে বলেছিলাম আপনাদেরকে। যে প্রিভিয়াস ইয়ার থেকে ম্যাথ আসলে আপনি যেন ভুল না করেন। প্রিভিয়াস ইয়ার থেকে ম্যাথ পেয়েছিলেন? ওকে, জিকে এবং আইসিটি পড়ার কথা বলেছেন, আমরা ম্যাথে তাহলে সবার শেষের দিকে যাব। নাম্বার 71, হোয়েন ডিড পাকিস্তান অফিসিয়ালি রিকগনাইজ বাংলাদেশ? পাকিস্তান বাংলাদেশকে রেকগনাইজ করেছিল হচ্ছে 1974 সালের 22শে ফেব্রুয়ারি মাসে।
তবে পাকিস্তানের গণপরিষদে আগে করেছিল এবং তারপরে ওদের অফিসিয়ালি করেছিল। তারপরে হুইচ অফ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সোভারজান রিস্ক ব্যাংক বাংলাদেশ। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম? সোলার সিস্টেমের সবচেয়ে গরম এবং উত্তপ্ত যেই প্ল্যানেট সেটা হচ্ছে ভেনাস। ভেনাসের বাংলা কি? ভেনাসের বাংলা মানে এটা উত্তপ্ত থাকার কারণটা কি? এটা উত্তপ্ত কেন থাকে? মানে পৃথিবী কেন উত্তপ্ত না মানে এর তুলনায় আর কি? আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ শেপ উইথ 9 সাইডস? শেপ উইথ 9 সাইডস মানে হচ্ছে 9টা কোণা আছে, যেমন ত্রিভুজের 3টা বাহুর নিয়ে 3টা বাহুর থাকে ত্রিভুজের, তাই না? ত্রিভুজের 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এবং ত্রিভুজেরও 3টা কোণা থাকে। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ন্যানোগণ, মানে যার আসলে 9টা সাইড থাকে। অষ্টভুজ আছে না, এরকম নবম ভুজের যেসব কথা বলতে আমরা জানি, ত্রিভুজ 3টা ভুজ থাকে, মানে ভুজ মানে কি 3টা কোণা থাকে, চতুর্ভুজ 4টা কোণা থাকে, পঞ্চভুজ 5টা কোণা থাকে, ষষ্ঠভুজ অষ্টভুজ এরকম, হ্যাঁ সেরকম। অক্টাগন হচ্ছে আপনার 8টা, ন্যানাগন হচ্ছে 9টা। অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি অফ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, বাংলাদেশ ফার্স্ট কনসিভড অফ বিল্ডিং আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন 1961। মানে এটা স্বাধীনতার আগে বাংলাদেশ 1961 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা পারমাণবিক বিদ্যুতের দিকে যাব। বেগম রোকেয়া ডে হচ্ছে 9 ডিসেম্বর, এবং খুবই প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা আপনাদের যে স্ট্র্যাটেজিক্যাল যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে বিসিএস প্রিলির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবারের বিসিএস প্রিলির প্রশ্নটা সমাধান করে যাবেন। এবারের বিসিএস প্রিলিতে বেগম রোকেয়া পদক থেকে একটা প্রশ্ন এসেছিল। এখন এখানেও বেগম রোকেয়া দিবস থেকে একটা প্রশ্ন এসেছে, 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। তো এই মানে সমসাময়িক পরীক্ষাগুলোর সাথে আসলে ব্যাংকের পরীক্ষা বা অন্যান্য সকল পরীক্ষার ভালো একটা রিলেশন থাকে। আমরা হয়তো মাঝে মাঝে এগুলা ভুলে যাই, পড়তে ভুলে যাই বা সমাধান করতে ভুলে যাই। এগুলো আমাদেরকে পড়া উচিত, এগুলো আমাদের জানা উচিত। এগুলা বুঝতে পারলে আমাদের আসলে প্রশ্নটা মানে সমাধানটা এবং মনে রাখাটা অনেক সহজ হবে। হ্যাঁ, ওকে। বেগম রোকেয়া দিবস হচ্ছে 9 ডিসেম্বর। ক্যারট ইজ আ গুড সোর্স অফ, ক্যারটে অনেক বেশি ভিটামিন এ থাকে। ভাইটামিন এ মানে হচ্ছে গাজরে ভাইটামিন এ থাকে। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি রিলিজ রোড ম্যাপ টু রিডিউস প্লাস্টিক পলিউশন বাই 2040। প্লাস্টিক পলিউশন খুব ভাইটাল। প্লাস্টিক পলিউশন বাই 80% বাই 2040, বুঝতে পারছেন? প্লাস্টিক পলিউশন নিয়ে রিটেনে একটা ফোকাস রাইটিং এসেছিল প্লাস্টিক পলিউশন থেকে, এটা অনেক বইতেই নাই। আচ্ছা, মানাত ইজ দ্য কারেন্সি অফ ইন হুইচ কান্ট্রি? আজারবাইজানের রাজধানী হচ্ছে মানাত। আজারবাইজানের কারেন্সি হচ্ছে মানাত, রাজধানী হচ্ছে বাকু। পূর্ব তিমুর, ইস্ট তিমুর ওয়াজ এ কলোনি অফ পর্তুগাল। পর্তুগালের একটা কলোনি ছিল পূর্ব তিমুর। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড? সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া। তাহলে প্রথম হচ্ছে চায়না। ইন 2024 সামার অলিম্পিক উইল বি হোস্টেড। অপশনগুলো হচ্ছে চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস। ফ্রান্স, ফ্রান্স হচ্ছে 24 সালের অলিম্পিক গেমস আয়োজন করতে যাচ্ছে।
ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি? অস্ট্রেলিয়া, আমরা জানি অস্ট্রেলিয়ার ন্যাশনাল গেম ক্রিকেট। বার্বাডোস, বারমুডা, সবগুলারই ন্যাশনাল গেম, সবগুলারই। হু ইজ দ্য নোন অ্যাজ পোয়েট অফ ব্রহ্মপুত্র? পোয়েট অফ ব্রহ্মপুত্র হচ্ছে ভূপেন হাজারিকা, আর পোয়েট অফ পলিটিক্স হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডেল্টা প্ল্যান 2100 ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট কত তারিখে? আমরা যারা রিটার্নের জন্য ডেল্টা প্ল্যানটা পড়েছি তারা তারিখটা সম্পর্কে খুব ভালো জানি। 2018 সালের 4 সেপ্টেম্বর। ইন হুইচ ইয়ার ডিড বাংলাদেশ বিকাম দ্য মেম্বার অফ কমনওয়েলথ? বাংলাদেশ কমনওয়েলথ মেম্বার হয়েছিল 1972 সালে, এবং স্বাধীনতার পরে সর্বপ্রথম কমনওয়েলথ মেম্বার বাংলাদেশ হয়েছিল। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ রোটারি ইন্টারন্যাশনাল? রোটারি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার হচ্ছে ইলিনস। ওকে। HDI is an index that represent the development of a country by considering, মানে HDI আসলে কোন কোন প্যারামিটার গুলো নিয়ে কাজ করে ইন্ডেক্স দিয়ে থাকে সেটা বলা হচ্ছে। ইনকাম, এডুকেশন এন্ড হেলথ। ইনকাম, এডুকেশন এন্ড হেলথ। ইনফ্লেশন নিয়ে সে কথা বলে না, ঠিক আছে। আচ্ছা, HDI হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইনকাম বুঝতে হবে, এডুকেশন বুঝতে হবে এবং স্বাস্থ্য থাকতে হবে, তাহলে তো আপনি তো হিউম্যান ডেভেলপমেন্ট সম্পর্কে ধরতে পারবেন না, তাই না? ওইটাকে ক্যারেক্টারাইজ করতে পারবেন না। দ্য ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ, খুবই কমন প্রশ্ন, বিসিএস এ আসছে, ব্যাংকে আসছে, বিআইবিএম, এটা মনে হয় এই প্রশ্নটা সম্ভবত সবচেয়ে বেশিবার করেছে। নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত, আমরা জানি এই প্রশ্নটা। কাবাডি, কাবাডি ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ ইন হুইচ ইয়ার? কত সালে? 1972 সালে। এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, পরীক্ষাতে এসেছিল একবার, বিএবিএম নিয়োগ পরীক্ষাতে। তারপরে এমআইসি এর আইসিটি প্রশ্নে যাবো, এবং আইসিটি প্রশ্ন দেখার পরে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছিলাম, যে অ্যাব্রিভিয়েশনগুলোর কথা বলেছিলাম আমাদেরকে, ইভেন আমি যে সকল অ্যাব্রিভিয়েশন বা কয়েকটা আইও ডিভাইসের কথা বলেছিলাম ক্লাসের মধ্যে, সেই সব আইও ডিভাইস থেকে কিছু প্রশ্ন চলে এসেছে। এমআইসিআর এর সি কি দিয়ে বোঝানো হয়? সি দিয়ে কি বোঝানো হয়? সেটা হচ্ছে ক্যারেক্টার, ম্যাগনেটিক ইঙ্ক, ক্যারেক্টার রিডার অথবা রেকগনাইজেশন। এখানে সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওএমআর? ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার। ড্যাশ ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ অফ এআই? পাইথন ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ অফ এআই, পরীক্ষাতে এসেছে, এটা প্রিভিয়াস এর একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড ডেটা টাইপ ইন এমএস এক্সেল? এমএস এক্সেল এর মধ্যে কি দিয়ে ডেটা টাইপ ভ্যালিড ডেটা টাইপ না? সেটা হচ্ছে ক্যারেক্টার। নাম্বার আপনি দিতে পারবেন, সে রিড করতে পারবে, লেভেল দিতে পারবেন, ডেট এবং টাইম দিতে পারবেন, কিন্তু ক্যারেক্টার দিলে সে সবসময় রিড করতে পারবে না। ক্যারেক্টার মিন্স কি বলুন? ধরুন আপনি একটা ফর্মুলাতে দিচ্ছেন সাম, একটা ফর্মুলাতে যদি আপনি সাম দেন, ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, দেখালে হয়তো বুঝতে পারবেন, আমি চেষ্টা করি একটু। এটাকে এক্সাম্পল দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। মানে আসলে ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়, একটু সময় দেন, আসুক। আচ্ছা, ওপেন হোক, আমরা অন্য প্রশ্নে যাই। ইন এমএস ওয়ার্ড কন্ট্রোল ই উইল রেজাল্ট ইন? কন্ট্রোল ই দিয়ে কি বোঝানো হয়? কন্ট্রোল ই দিয়ে বোঝানো হয় সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট মানে হচ্ছে, এই যে দেখুন এখানে শব্দগুলো লেফট অ্যালাইনমেন্টে আছে, দেখেছেন? শব্দগুলো এখানে লেফট অ্যালাইনমেন্টে আছে, আর আমরা যখন রাইটে চলে যাব, এই পাশ থেকে এই পাশটা সমান হবে, ডান পাশটা সমান হবে লেখার, তখন সেটা হবে রাইট অ্যালাইনমেন্ট। আর সেন্টার অ্যালাইনমেন্ট কখন হবে? যখন সেন্টার লেখাটা থাকবে। আর জাস্টিফাইড কখন থাকবে? যখন প্রত্যেকটা জায়গায় অ্যালাইনমেন্টটা সমান থাকবে। ওকে, একটু সময় দেন, ওকে এসেছিল। নোটপ্যাডটা ওপেন হচ্ছে, হ্যাঁ, একটু সময় দিতে হবে। ওকে, ইনস্ট্রাকশন দিয়েছে, আসবে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সহজ ব্যাপার। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট যাকে এক্সেল বলা হয়ে থাকে, ফটো এডিটিং ইজ এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনটা?
অপারেটিং সিস্টেম যেটা সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার কোনটা? যেটা দিয়ে আমরা ওয়েব ডেভেলপ করে থাকি। HTML যেসব ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেগুলো দিয়ে কাজ করা যায়। আচ্ছা, in order to save a word document as a web page, we need to save as HTML. আমরা একটু আগে যে কথা বলছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হলে তাকে যে কাজ যাকে আমরা HTML দিয়ে কাজ করব। হ্যাঁ, HTML ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দেখুন, আমাদের প্রশ্নটা ছিল 94 এর প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড ডেটা টাইপ। ভ্যালিড ডেটা টাইপ, খেয়াল করুন, আমি যদি এখানে সাম দিয়ে আমার রো, আমার সেল নাম্বারকে যদি আমি ডিফাইন করে দিই, এখানে সেল নাম্বারকে যদি ডিফাইন করে দিয়ে এখানে ইন্টার চাপি, সেল নাম্বারকে ডিফাইন করে দিয়ে ইন্টার চাপি, তাহলে এক্সেলে কি আসবে? রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এক্সেলে রেজাল্ট চলে আসবে। অথবা দেখুন, আমি যদি এখানে স্পেস 1 2 3 4 এভাবে প্লাস প্লাস করে এন্টার চাপি, এক্সেলের রেজাল্ট চলে আসবে। কিন্তু দেখুন, আমি যদি এখানে 1 এর পরে বি দেই, তারপরে 2 দেই, তারপরে আবার এফ দেই, কোনো রেজাল্ট আসবে? আসবে না। কিন্তু দেখুন, এখানে 1 হচ্ছে নাম্বার, 2 হচ্ছে নাম্বার, বি এবং এফ, তারপরে এখানে একটা স্পেস, এটা হচ্ছে ক্যারেক্টার। বুঝতে পারছি আমরা নিশ্চয়ই যে যদি আমরা এখানে ক্যারেক্টার ব্যবহার করি, ক্যারেক্টার দিলে কোনো কিছু পাবো না, কোনো রেজাল্ট এখানে আসবে না। ওকে, আপনি আপনি যদি আপনি যদি ওকে লেখেন, মানে এক্সেলে যদি আপনি লেখার চেষ্টা করেন যে 24/05, ও ধরে নেবে অবলিক 2024, ও ধরে নেবে এটা মে মাসের 24 তারিখ। তারপরে যদি আপনি এভাবে দেন যে ডেট, ব্রেকেটে দুটো ব্রেকেট দিয়ে দেন, এন্টার দিয়ে দেন, ও ডেট ধরে নেবে আজকে। তারপরে ইকুয়াল দিয়ে যদি আপনি টাইম দিয়ে দেন, তাহলে ও এটা টাইম ধরে নেবে। বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, নোটপ্যাডে দেখানোর চেষ্টা করলাম, এক্সেলে দেখালাম না, নোটপ্যাডে দেখালাম। জাস্ট খালি একটু থিওরিটিক্যালটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এই 97 নাম্বারটা ছিল ইন অর্ডার টু সেভ আ ওয়ার্ড ডকুমেন্ট অ্যাজ এ ওয়েব পেজ উই নিড টু। দেখুন, আমরা যখন ওয়েব পেজে থাকি তখন ওয়েব পেজের যে ভাষা এবং ওয়ার্ড ডকুমেন্টের যে ভাষা, সেই দুটো ভাষা দু রকমের। তো অনেক সময় ওয়ার্ডের যেভাবে লেখা হয়, ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেভাবে লিখি, HTML এ যদি আমাদেরকে কিছু করতে হয়, কোনো কাজ করতে হয়, ওয়েব পেজে যদি কোনো কাজ করতে হয়, আমাদের সেই লেখাগুলোকে আবার HTML এ কনভার্ট করতে হয়, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। তারপরে কোনো ওয়েবসাইট, কোনো ওয়েব পেজ এই লেখাটা পড়তে পারে, ধরতে পারে। তার মানে এটাকে আমাদের, যদি আমরা ওয়ার্ডের, MS ওয়ার্ডের বা ধরুন আমার যে ওয়েব পেজ, ধরুন এই যে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা, গুগল ক্রোমে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন, এখন যে গুগল পেজটা আসছে, আচ্ছা, এটা যদি আমি সেভ করি Ctrl+S দিয়ে, এটা HTML এ সেভ হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা যদি আমরা সেভ করি তাহলে এটা HTML এ সেভ হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, 98 নাম্বার প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং উইল ট্রান্সলেট ইমেজ, টেক্সট, ড্রয়িংস অ্যান্ড ফটোস ইনটু ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্মে রূপান্তর করে, কি করে? ট্রান্সলেট করে। ট্রান্সলেট ইমেজেস, টেক্সট, ড্রয়িংস অ্যান্ড ফটোস ইনটু ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্ম রূপান্তর করে। মডেমও করে না, কিবোর্ডও করে না। মডেমও করে না, কিবোর্ডও করে না। তো এখানে যদি গ্রাফিক্স ট্যাবলেট থাকতো তাহলে আমি বলতে পারতাম গ্রাফিক্স ট্যাবলেট ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে দেখুন, হুইচ অফ দ্য ফলোইং উইল ট্রান্সলেট ইমেজেস, টেক্সট, ড্রয়িংস, ফটোস ইনটু ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্মে এটা স্ক্যানার করতে পারে, ডিজিটাইজার না, স্ক্যানার করতে পারে, স্ক্যানার এই কাজটা করতে পারে। আচ্ছা, পিক্সেল হচ্ছে এলিমেন্ট অফ আ পিকচার। পিকচার স্টোরস, এখন বলবেন যে ভাইয়া পিক্সেল তো একটা মোবাইল সেটের নাম, আপনি বলতে পারেন পিক্সেল গুগলের মোবাইল সেটের নাম পিক্সেল না, পিক্সেল কত চলে এখন। তো পিক্সেল ইজ এ এলিমেন্ট অফ আ পিক্সেল, পিক্স এল, পি আই দিয়ে হচ্ছে পিকচার, আর এক্সএল হচ্ছে এলিমেন্ট অফ পিকচার। তাহলে পিকচার স্টোরড ইন দা সেকেন্ডারি মেমোরি, আ পিক্সেল,
কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ড্রস পিকচার, না এটা ঠিক না। দ্য স্মলেস্ট রেজুলেশন স্মলেস্ট রিজলভেবল পার্ট অফ আ পিকচার, পিকচার স্টোরড ইন আ সেকেন্ডারি, নো এটা রাইট অ্যান্সার না। রাইট অ্যান্সার হচ্ছে সি, দ্য স্মলেস্ট রিজলভেবল পার্ট অফ এ পিকচার। একটা পিকচারকে আপনি খণ্ড বিখণ্ড করে যতটুকু ভাগে ভাগ করতে পারবেন সেটা হচ্ছে ওইটার পিক্সেল। তো অনেক সময় দেওয়া থাকে যে 1600/200 পিক্সেল, পিক্সেলের একটা ছবি, তার মানে এটাকে 1600/200 গুণ করার পরে যা আসবে তার মানে এটার মধ্যে ততগুলো ভাগ আছে। কথা বুঝতে পারছেন? আমরা যখন বলি 100/200 100/200 একটা পিকচার, আমাদেরকে আমরা বলে থাকি যে 100/100 মেগাপিক্সেল একটা ছবি আমাদেরকে দেন। তার মানে হচ্ছে একের পরে কয়টা শূন্য, 1 2 3 4, কয়টা হলো 10,000। তার মানে এখানে 10,000 পিক্সেল আছে। কথা বুঝতে পারছি আমরা? আচ্ছা, আমাদেরকে চাকরি পরীক্ষাতে অনেক সময় এভাবে এই পিক্সেলে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এই সাইজে। আচ্ছা, কন্ট্রোল শিফট অল্টার আর কল্ড, এগুলাকে কি বলা, এগুলাকে মডিফায়ার কি বলা হয়? ঠিক আছে, ওকে। আমাদের সাথে যারা ক্র্যাশ ব্যাচে ছিলেন আইসিটি, তাদের সব কমন আসছে, তাদের আইসিটি 10-এ 10 পাওয়া উচিত। আচ্ছা, ক্লাসে কি আমরা কেউ আছি যারা ক্র্যাশ ব্যাচে ছিলাম এরকম কেউ? আচ্ছা, ম্যাথমেটিক্সে আসি, সময় আমাদের খুবই কম। আই স্কুল হ্যাজ অনলি 3 classes having 20, 30 and 40 students respectively. The percentage of students passed are 30%, 50%, 60% respectively. The percentage of passed students in the entire school is. আচ্ছা, তাহলে প্রশ্নটা দেখুন, প্রশ্নটা ছিল এমন, প্রশ্নটা হলো একটা স্টুডেন্টদের, একটা স্কুলের 3টা ক্লাসের 20, 30 এবং 40 জন বাচ্চা আছে। 20, 30 এবং 40 জন বাচ্চা আছে এবং তাদের পাশের যে শতাংশ সেটা হচ্ছে 30, 50 এবং 60। তাহলে আমরা প্রথমে বের করব সর্বমোট সংখ্যা কত, সর্বমোট বাচ্চাদের সংখ্যা কয়টা আছে। টোটাল স্টুডেন্ট আছে 90 জন, 20, 30 হইলো 50 আর 40 হলো 90 জন। আচ্ছা, তারপর তাদের পাশের হার কত, পাশের হার কত, ইন্ডিভিজুয়াল পাশের হার কত, কতজন আসলে পাস করে। কারণ বলা আছে যে প্রথম 30%, 50%, 60% রেসপেক্টিভলি পাস করে। তার মানে যেখানে 20 জন আছে সেখানে 30 জন, যেখানে যেখানে 20 জন আছে সেখানে 30%, যেখানে 30 জন আছে সেখানে 50%, যেখানে 40 জন আছে সেখানে 60% ছেলে পেলে পাস করে। তো 20-এর সাথে 30, 30-এর সাথে 50 এবং 40-এর সাথে 60% গুণ করার পরে আমরা পেলাম 45। তার মানে টোটাল স্টুডেন্ট যেটা ছিল 45/90 into 100 is 50% is the answer। ঠিক আছে, সহজ প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। A plane traveling at 600 miles per hour is heading for Chittagong port at 3:58 p.m. It was 30 miles from the airport. আচ্ছা, মানে যখন 3:58 বাজে তখন সে এয়ারপোর্ট থেকে 30 মাইল দূরে ছিল। At what time you will arrive at airport? সে এয়ারপোর্টে আসলে কয়টা বাজে পৌঁছাবে? আচ্ছা, a plane traveling at 600 miles per hour heading to the Chittagong airport. চিটাগং এয়ারপোর্টে আসার জন্য সে আসলে 600 মাইল পার আওয়ারে দৌড়দৌড়ি, মানে 600 মাইল পার আওয়ার স্পিড নিয়ে সে আসছে। 600 মাইল পার আওয়ারে যদি নিয়ে থাকে তাহলে আমরা এটা কি করব, এটাকে আমরা কি করতে পারি, দেখুন 600 মাইল পার আওয়ারকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি, আর এখানেও 30 মাইল, এটাও ডিস্টেন্স, এই মাইলটাকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি, মানে কতটুকু সময় লাগবে, যেহেতু এই 600 মাইল পার আওয়ার সে যে রেটে আসবে এই রেটেই সেই এই ডিস্টেন্সটা কভার করবে, মানে এই টাইমটা সে কভার করবে। তার মানে 600/60 ইকুয়াল টু 30/x ধরে নিলাম, যেই সময়ে সে আসলে অ্যারাইভ করবে। তার মানে 600/60 ইকুয়াল টু 30/x। তো x এর মান হচ্ছে 30 মিনিট, 3 মিনিট, তার মানে 3.58 প্লাস হলো 3 মিনিট। ওকে, মানে 4টা 1 মিনিটে সে অ্যারাইভ করবে। বুঝতে পারছি প্রশ্ন? ওকে, তারপরে if a 240 meter long metro rail passes in a pole in 24 seconds, how long will it take to pass a 650 meter long platform? মানে কি, মানে হচ্ছে 240 মিটার প্ল্যাটফর্মটা যদি পাস করতে 24 সেকেন্ড সময় লাগে, তাহলে 650 মিটার মেট্রো রেলকে পাস করতে কতটুকু সময় লাগবে? 650, হাউ লং উইল ইট টেক টু পাস আ 650 মিটার লং প্ল্যাটফর্ম। আচ্ছা, পাসেসে পোল, আচ্ছা 240 মিটার লং, আচ্ছা 240 মিটার লম্বা একটা মেট্রো রেল। আচ্ছা, বুঝতে পারছি, সে একটা পোলকে পাস করতে 24 সেকেন্ড সময় লাগে।
আচ্ছা, তাহলে সে 650 মিটার লম্বা যে প্ল্যাটফর্মটা আছে তাকে পাস করতে কতটুকু সময় লাগবে? এই দুইটা যোগ করে 24 দিয়ে ভাগ করলে যে আনসার হবে সেটাই 89। এটা কমন প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আচ্ছা, দ্য ডেইলি রেট অফ আ হোটেল ফ্রম দ্যাট স্লিপস 4 people is টাকা 390 for one person and x টাকা for each additional person। আচ্ছা, ডেইলি রেট অফ হোটেল বুঝতে পারছি যে এক রাত যদি আপনি ঘুমান 4 জন লোকের জন্য, সেখানে 390 টাকা আপনাকে 390 ফর ওয়ান পার্সন। আচ্ছা, সর্বোচ্চ 4 জন ঘুমানো যাবে, ব্যাপারটা এরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, নাকি পিপল ইজ টাকা স্লিপস 4 পিপল ইজ টাকা 490 ফর ওয়ান পার্সন অ্যান্ড এক্স টাকা ফর ইচ এডিশনাল পার্সন। আচ্ছা, প্রত্যেক এডিশনাল পার্সনের জন্য আবার এক্স টাকা দিতে হবে। ইফ 3 পিপল টেক দ্য রুম ফর ওয়ান ডে, যদি 3 জন লোক 3 পিপল টেক দ্য রুম ফর ওয়ান ডে অ্যান্ড ইচ পেজ 210 টাকা, যদি প্রত্যেকে 210 টাকা দেয় ফর দ্য রুম, এই রুমের জন্য, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে রুম নিয়েছে কতজন? রুম নিয়েছে কতজন? আচ্ছা, দ্য ডেইলি রেট ফর আ হোটেল রুম দ্যাট স্লিপস 4 পিপল। আচ্ছা, 4 জন ঘুমাতে পারে এরকম একটা রুমের ভাড়া হচ্ছে 390 ফর ওয়ান পার্সন, ওয়ান পার্সনের জন্য 390 টাকা। আচ্ছা, অ্যান্ড এক্স টাকা হচ্ছে ফর এডিশনাল ইচ পার্সন, তার মানে 390 প্লাস এক্স ফর এডিশনাল ইচ পার্সন। আচ্ছা, কতজন লোক আমরা জানি না। আচ্ছা, এক্স টাকা ফর এডিশনাল ইচ পার্সন। আচ্ছা, ঠিক আছে। ইফ 3 পিপল টেক দ্য রুম, আচ্ছা তাহলে ধরুন 4 জনকে দিতে পারবেন আপনি, দেখুন 4 জনকে দিতে পারবেন আপনি একটা রুম, সেখানে হলো 390 টাকা করে ইচ পার্সন। আচ্ছা, তাইলে হইলো ভালো কথা, 4 জন ঘুমাইতে পারে। আচ্ছা, ফর ওয়ান ডে ইচ পে 210 টাকা ফর দ্য রুম। আচ্ছা, 3 জন লোকরে ঘুমাইতে দিচ্ছেন, সে তারা 210 টাকা করে দিছে, ভালো কথা। তাহলে 3 ইন্টু 210, 3 জনের কাজ শেষ। আর বাকি থাকে কতজন? এক্স টাকা ফর ইচ এডিশনাল পার্সন। ইফ 3 পিপল টেক দ্য রুম ওর 210 টাকা এতজন। আচ্ছা, কস্ট অফ দ্য রুম হবে তাইলে 390 প্লাস 2x ইকুয়াল টু 210 ইন্টু 3, কারণ 3 জন পিপল 210 টাকা করে দিয়েছেন। আর হইলো দ্য ডেইলি রেট ফর হোটেল রুম স্লিপস 4 পিপল 390 ফর ওয়ান পার্সন অ্যান্ড এক্স টাকা ফর ইচ এডিশনাল পার্সন। আচ্ছা, এক্স, আচ্ছা ঠিক আছে, ওকে। এক্স ইজ দ্য 120, 120 is the answer. The value of a machine is 6250. Its value decreased 10% during the first year. প্রথম বছর এটা 10% ভ্যালু ডিক্রিজ হয়েছে, তার মানে 6250 কিন্তু 90%। আচ্ছা, তারপরে 20% ডিউরিং সেকেন্ড ইয়ার, 30% ডিউরিং দ্য থার্ড ইয়ার। ওকে, বুঝতে পারছি। 6250 ইন্টু 90% ইন্টু 80% ইন্টু 70%, এটা গুণ করলে যা অ্যান্সার আসবে সেটাই রাইট। ঠিক আছে, সেটাই হয়েছে 3150 টাকা। আচ্ছা, তারপরের অংশ, দ্য এভারেজ টেম্পারেচার ফার্স্ট 4 days অফ আ উইক ইজ এ 42.40.2। আচ্ছা, লাস্ট 4 days ইজ দ্য 43.3। তার মানে হচ্ছে এখানে যেই একটা উইকের প্রথম 4 দিনের যেই তাপমাত্রার গড় সেটা হচ্ছে 40.2, পরের 4 দিনের তাপমাত্রার গড় হচ্ছে 41.3। আচ্ছা, তাহলে আমরা প্রথম চারটাকে তাহলে আমরা কি করব? আমরা হলো প্রথম 4 দিনের গড়, যা গড় আছে সেটা 4 দিয়ে গুণ করব, পরের 4 দিনের গড় যেটা আছে সেটা 4 দিয়ে গুণ করব, এবং উইকের গড় হচ্ছে 40.6, উইকলি গড় হলো 40.6, তার মানে 40.6 কে 7 দিয়ে গুণ করব। আচ্ছা, 42.2 ইন্টু 4 প্লাস 41.3 ইন্টু 4 প্লাস এই সমষ্টি থেকে 40.6 ইন্টু 7 কে মাইনাস করব, করলে কি হবে? চতুর্থ দিনে যে টেম্পারেচারটা আছে সেটা বেরোবে। ঠিক আছে, এখানে সেটাই করেছে, এই যে দেখুন, বুঝতে পারছি আমরা। If the radius of a circle will increase by 100%, what percent of the area is increased? তো এটা সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলা 100% প্লাস 100% ইন্টু 100% ইন্টু 100% ডিভাইড বাই 100, তার মানে 300% ইনক্রিজ হবে। 300% হচ্ছে এর অ্যান্সার। What would be the measure of a perimeter of a square whose area is equal to the 256 square centimeter? এটা খুবই কমন প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে আসছে। এটার অ্যান্সার হবে 64। অ্যান্সার আমার অলরেডি মুখস্থ। আচ্ছা, কি প্রশ্নটা ছিল? যে একটা স্কোয়ারের এরিয়া বের করবেন 256, দ্যাট মিনস a স্কোয়ার ইকুয়াল টু 256। তাহলে a স্কোয়ার যদি 256 হয়, এর মান কত হবে? 16, কারণ 16 কে স্কোয়ার করলে
256 হয়। তার মানে এখন এই 256 এর মান হবে 16, তাকে আপনি 4 দিয়ে গুণ করবেন, 4 ষোলো 64, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, ইফ এ বি সি আর দ্য লেন্থস অফ আ থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। মানে এটার যে ব্যাখ্যাটা, সাধারণত এই প্রশ্নের ব্যাখ্যাটা হলো এমন: ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি, দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে দেখুন দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এখানে বৃহত্তর নাই, এখানে আছে হলো ক্ষুদ্রতর, তার মানে এটা ঠিক নাই। তারপরে a প্লাস বি ইকুয়াল টু সি, a প্লাস বি ইকুয়াল টু সি যদি হয় তাহলে তো বৃহত্তর হইলো না, এটাও ভুল। তারপরে বৃহত্তর সমান অথবা ইকুয়াল, এটাও ভুল। দেখুন এ কে যদি এ কে ডান পাশে রেখে, অথবা আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল, যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, এটাও একটা অপশন, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আর উইথ রেডিয়াস 4 feet ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার এস হুইচ হ্যাজ দ্য পেরিমিটার অফ 24 feet। আচ্ছা, মানে হচ্ছে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারের পেরিমিটার হলো 4 ফিট। আচ্ছা, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আর উইথ 4 feet। আচ্ছা, যে রেক্টেঙ্গেলটা আছে সেই রেক্টেঙ্গেলের প্রস্থ হচ্ছে 4 ফিট, এটার এরিয়াটা স্কোয়ারের এরিয়া সমান, যে স্কোয়ারের পেরিমিটার হলো 24 ফিট। আছে স্কোয়ারের পেরিমিটার যদি 24 ফিট হয়ে থাকে, স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলাটা কি, 4a ইকুয়াল টু 24। তার মানে 24 কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন কত পাবেন, 6 পাবেন। 6 কে যদি স্কোয়ার করেন কি পাবেন, এরিয়া পাবেন। তা আবার বলা আছে যে স্কোয়ারের এরিয়া এবং রেক্টেঙ্গেলের এরিয়া সমান, তার মানে 6 এর স্কোয়ার করলে 36, দ্যাট ইজ ওয়াই রেক্টেঙ্গেলের এরিয়াও 36। তার মানে 4 ইন্টু লেন্থ ইকুয়াল টু 36। ঠিক আছে, তাহলে কত হইলো, 9। তার মানে লেন্থ হইলো 9। প্রশ্নটা কি পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল, তাহলে 9 এবং 4 যোগ করবেন, 2 দিয়ে গুণ করবেন। 9 এবং 4 যোগ করলে হয় 13, 13 দিয়ে 2 দিয়ে গুণ করলে 26, তার মানে 26 ফিট ইজ দ্য অ্যান্সার। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, পরের প্রশ্ন, এটা অ্যালজেব্রা থেকে আসছে। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কমন প্রশ্ন, এটা আমি ব্যাখ্যাতে গেলাম না, এটা আমাদের সলিউশনটা দেওয়া আছে অলরেডি, দেখে নেবেন, এটা আর ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5, দুটো নাম্বারের পার্থক্য হচ্ছে 5, তার মানে একটা নাম্বার বড় এবং একটা নাম্বার ছোট। ঠিক আছে, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার ইজ 65, এবং তাদের মধ্যেকার পার্থক্যটা হলো বর্গের পার্থক্যটা 65। তাহলে স্মলার নাম্বার কোনটা, তাহলে স্মলার নাম্বার 4, 5, 11, 13। আচ্ছা, আমরা কোনো অপশনে যাব না, অঙ্কটা কিভাবে করছে আমরা যাব না। দেখুন, যদি দুটো নাম্বারের ডিফারেন্স যদি 5 হয়ে থাকে, তাহলে একটা নাম্বার যদি 4 হয় একটা নাম্বার কত হবে, 9। একটা নাম্বার যদি 5 হয় একটা নাম্বার কত হবে, স্মলার নাম্বারের কথা বলছে না, তার মানে ধরে নিব আমরা একটা বিগান স্মলার নাম্বার হচ্ছে কত, মানে অপশনে কি আছে, অপশন আছে 4, 5, 11, 13, তার মানে এগুলো সব স্মলার নাম্বার আমাদেরকে ধরতে হবে। তার মানে লার্জার নাম্বার কি হবে, 4 প্লাস 9 কত হলো, 4 প্লাস 9, সরি 4 প্লাস 5 হলো 9, 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, পার্থক্য কি 65 হয় কিনা আমরা দেখব। তারপরে 5 আর 5 যোগ করেন হয় হলো 10, 10 এর উপর স্কোয়ার করলেন হয়ে যে কত, 100, 100 মাইনাস 25, 75, এটা হয় না। ঠিক আছে, 11 আর প্লাস 5 যোগ করেন কত হয়, 16, 16 স্কোয়ার করেন 256 মাইনাস 121, পার্থক্য কত, 65, হয় না। 13 প্লাস 5, 13 প্লাস 5 যোগ করলে কত হয়, 18, 18 কে বর্গ করলে হয় 324, 324 মাইনাস 169, 13 স্কোয়ার, পার্থক্য কত, 100-র উপরে, হয় না। আচ্ছা, 1 নাম্বার অপশনটা দেখবো আমরা, 9 স্কোয়ার মাইনাস 16, 81 থেকে 16 বাদ গেলে কত থাকে, 65। এই ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু মুখে মুখে করে বলছি, কারণ এই যে 2 নাম্বারস আর এক্স ওয়াই বিয়োগফল হচ্ছে 5, তারপরে বর্গের বিয়োগফল হচ্ছে 65, তারপরে আমরা আবার ক্যালকুলেশন করলাম, এটা ম্যানুয়ালি আপনি করতে পারবেন যদি রিটেনে থাকে, তাহলে কিন্তু মুখে মুখে করে ফেলা যাবে অনেক অঙ্ক। আচ্ছা, 6 বছর আগে, নাম্বার 63, 6 বছর আগে হেনা ওয়াজ 1/4 অফ দ্য এজ শি উইল বি আফটার 12 ইয়ার্স ফ্রম নাও, মানে কি, 12 বছর পরে হেনার বয়স যত হবে, 6 বছর আগে হেনা ওই বছরের 1/4 ছিল। হাউ ওল্ড ইজ শি নাও, তার বর্তমান বয়স কত। তাহলে ধরে নিলাম তার বর্তমান বয়স হলো এক্স, তাহলে দেখুন 6 ইয়ার্স এগো, 6 বছর আগের কথা বলা হচ্ছে, তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু এক্স প্লাস 12, মানে তার বয়স 1/4 কখন হবে, কোন বয়সে, যখন তার 12 বছর পরের যে বয়সটা হবে সেই বয়সটা। তার মানে ইকুয়েশনটা হলো এক্স মাইনাস 6 ইকুয়াল টু
ইকুয়েশনটা হলো x মাইনাস 6 ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু x প্লাস 12। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে x ইকুয়াল টু 12, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, in a class of 60, 32 studied English, 28 studied Bengali মানে কি? প্রশ্নটাকে বুঝতে পারলাম না, তাই না? প্রথম লাইন পড়ার পরে মানে হচ্ছে ইন এ ক্লাস অফ 60, মানে এখানে 60 জন পিপলস আছে, স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে। 32 জন ইংরেজিতে পড়াশোনা করে, 28 জন বাংলায় পড়াশোনা করে, 6 জন কোনো কিছু পড়ে না। হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস স্টাডিড বোথ, তাহলে বোথ পড়ে কতজন? আচ্ছা, প্রশ্নটা তাহলে কি? তাহলে টোটাল ইকুয়াল টু, তাহলে আমরা কি করবো? টোটাল স্টুডেন্ট হচ্ছে 60 জন, ইংরেজি 32 জন, বাংলা 28 জন, ডিড নট স্টাডি আইদার হলো 6 জন। তাহলে স্টাডি করে কতজন? স্টাডি করবে কতজন? স্টাডি করবে 60 মাইনাস 4, 54 জন পড়াশোনা করে। এই 54 জনের মধ্যে কেউ বাংলা পড়বে, কেউ ইংরেজি পড়বে, কেউ আবার বোথ সাবজেক্ট পড়বে। তাহলে কি করব? এই 54 থেকে আমি বাংলা এবং ইংরেজি বাদ দিয়ে দিব, ঠিক আছে? অথবা এই যে 32 এবং 28 যোগ করব, 32 এবং 28 যোগ করলে কত হয়? 32 এবং 28 যোগ করার পর হয় 60, 60 থেকে 54 বাদ দিব, 6 ইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, ওকে, তারপরের প্রশ্নে যাব। মাসুদ ক্যান ডু আ জব এট পি ডেজ while মিনাস ক্যান ডু দ্য জব ইন কিউ ডেজ সেপারেটলি। হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য জব ইফ দে ওয়ার্ক টুগেদার? যদি দুজন একসাথে কাজ করে, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। এটাকে উল্টায় দিবেন, পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, অথবা এ বি ডিভাইডেড বাই এ প্লাস কিউ। আমরা এই ফর্মুলাটা জানি, শর্টকাট ফর্মুলাটা, সেই হিসেবে অঙ্কটা করেছি। মোটরসাইক্লিস্ট কমপ্লিট আ সার্টেন জার্নি ইন 5 আওয়ার্স। 5 ঘন্টায় সে একটা জার্নি কমপ্লিট করে। হি কভার্স 1/3 ডিস্টেন্স অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। সে 1/3 ডিস্টেন্স 60 কিলোমিটার পার আওয়ারে কভার করে, এবং বাকি যে ডিস্টেন্স, তাহলে 1/3 যদি 60 কিলোমিটার পার আওয়ারে কভার করে, বাকি ডিস্টেন্স কতখানি? 3/4কে সে কভার করে 60 কিলোমিটার পার আওয়ারে। দ্য লেন্থ অফ দ্য জার্নি ইজ, তাহলে এই জার্নিটার এই জার্নিটার ডিস্টেন্সটা কত? প্রশ্ন হচ্ছে ডিস্টেন্স কত। আচ্ছা, প্রশ্নটা দেখুন। তাহলে প্রশ্নটা কি হবে? আমরা ধরে নিলাম ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার, নাকি? টোটাল সময় নেয় হচ্ছে 5 ঘন্টা। আচ্ছা, 1/3, এখানে ভুল আছে, এটা হবে 3, এখানে হবে হচ্ছে, আচ্ছা এটা কত? এটা হচ্ছে 1/3। আচ্ছা, 1/3 মাইনাস 1 মাইনাস 1/3 যদি আপনি করেন, কত থাকে? 2/3। হ্যাঁ, আচ্ছা 2/3 হবে, সরি। তাহলে রেস্ট হবে হলো 2/3, মানে একটা ব্যক্তি যদি 1/3, দেখুন, একজন যদি 1/3 60 কিলোমিটারে কভার করে, তাহলে বাকি থাকে কত? 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। এই 2/3টা সে কভার করবে হচ্ছে 80 কিলোমিটারে। হ্যাঁ, 80 কিলোমিটার পার আওয়ারে যায়। বুঝতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আমরা যদি ধরে নেই তার জার্নিটা ছিল হচ্ছে x কিলোমিটারের, তাইলে x ইন্টু 1/3 এবং x ইন্টু 1/3 ডিভাইড বাই 60 এবং 80, দেন হচ্ছে 5। আমরা সময় দিয়ে ভাগ করলাম আর কি। সময় যদি হয়, মনে করুন যেটা হলো s ইকুয়াল টু vt, মানে স্পিড ইন্টু টাইম, তাহলে t ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি বলাই আছে এখানে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তার মানে আমরা এখান থেকে s হচ্ছে ডিস্টেন্স, 1/3 ডিস্টেন্স যায় হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে মানে 1/3 ডিস্টেন্স মানে কি? x ইন্টু 1/3, আর একটা কি হবে? x ইন্টু 2/3, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা 60 কিলোমিটারে যায়, এই ডিস্টেন্সটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে যায়, আর 2/3 2x/3 এটা হলো 80 কিলোমিটার পার আওয়ারে যায়। এই তার মানে টোটালটা হলো টোটাল টাইম ইকুয়াল টু 5। এখান থেকে x এর ভ্যালু বের করেন, এটা হলো 360 কিলোমিটার। ওকে, আচ্ছা। Number 67, in a T20 cricket match, the number of boundaries scored was twice the number of over boundaries. Number of boundary মানে হচ্ছে কি? 4 পেটানো, ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6 পেটানো। আচ্ছা, the team took 20 সিঙ্গেল রান, 22টা সিঙ্গেল রান নিয়েছে। 22টা সিঙ্গেল রান মানে কত রান? 22 রান। নো 2, কোনো 2 নেয় নাই, কোনো 3 নেয় নাই। could not score from 38 ডেলিভারিজ, এবং 38টা ডেলিভারি থেকে কোনো রান করতে পারে নাই। how many runs did the team score? তাহলে স্কোর করছে কত স্কোর করছে? আচ্ছা দেখুন, তার মানে টুয়াইজ দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারিজ। আচ্ছা, তার মানে ধরে নিলাম ওভার বাউন্ডারি হলো x, আর
দ্য নাম্বার অফ বাউন্ডারি, বাউন্ডারি হলো ডাবল অফ ওভার বাউন্ডারি। তাহলে আমরা ধরে নিলাম ওভার বাউন্ডারি হলো এক্স, তাহলে ডাবল ডাবল হলো 2x, সেটা কি বাউন্ডারি। ওভার বাউন্ডারি হলো এক্স, 22টার নিচে হলো সিঙ্গেল, 38টা ছিল ডট বল, আর টোটাল বল হচ্ছে কত। কি খেলা, টি-20 খেলা। টি-20 খেলা কত ওভার থাকে, 20 ওভার থাকে। এক ওভারে কয়টা বল হয়, 6টা বল হয়। তাহলে 20 × 6 = 120। এটা হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ, এই প্রশ্নটা আসতে পারে। ভালো মতো প্রশ্ন। হাউ মেনি ওয়েজ দ্য লেটার ফ্রম দ্য ওয়ার্ড ব্যাংকস ক্যান বি অ্যারেঞ্জড। ব্যাংকস আপনি কতভাবে অ্যারেঞ্জ করতে পারেন। এই ব্যাংকের মধ্যে টোটাল কয়টা বর্ণ আছে দেখুন, 5টা না, BANKS। আচ্ছা দেখুন, আমরা যদি এখানে লেখার চেষ্টা করি, BANKS, কয়টা, 5টা বর্ণ, তাই তো। আচ্ছা, এই 5টা বর্ণকে সাজাতে পারবেন ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। দ্যাট মিনস 5 × 4 × 3 × 2 × 1। ক্যালকুলেশন করলে যা আসবে অ্যান্সার তাই। 4 5 20, 20 × 3 হচ্ছে কত, 20 × 3 হচ্ছে 60, 60 × 2 হচ্ছে 120। 120 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখন বিষয় হলো, যদি রিপিটেড কোনো ওয়ার্ড থাকতো, ধরুন মনে করুন এখানে ব্যাংক নাই, এখানে আছে হচ্ছে BALL, তাইলে আমরা সাজাতে পারতাম কিভাবে, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই, দুটা শব্দ ডাবল আছে, ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এখানে আমার 120কে আবার ভাগ করতে হতো 2 দিয়ে, তখন হয়ে যেত 60। আমরা বুঝতে পারছি প্রশ্নটা কঠিন মনে হচ্ছে একটু, পারমুটেশন কম্বিনেশন যারা করেন তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ x, মানে হচ্ছে কোনো এভারেজের 5 কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে যে ক্রমানুসারে 5টা পূর্ণ সংখ্যার যে গড়, এটা হলো x। ইফ দ্য নেক্সট 2 নাম্বারস আর অ্যাডেড, যদি পরবর্তী দুটো সংখ্যাকে আপনি সংযুক্ত করে থাকেন, দ্যাট ইজ ওয়াই। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, তাহলে নাম্বারগুলো কি হবে। প্রশ্নটা হচ্ছে যে যদি কনজিকিউটিভলি আপনি একটা নাম্বারকে চিন্তা করেন, একটা হলো x, আর একটা হলো x + 1, আর একটা হলো x + 2, আর একটা হলো x + 3, তারপরে আরেকটা হলো x + 4, এবং আরেকটা হলো x + 5। ঠিক আছে, আচ্ছা, এগুলার গড় হচ্ছে কি, এগুলার গড় হচ্ছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ x। এগুলার গড় হচ্ছে x। ঠিক আছে, বড় হাতের x। এগুলো সবগুলো গড় হচ্ছে বড় হাতের। কয়টা সংখ্যা, 5টা সংখ্যা। আচ্ছা, তার মানে 5x বাই 9, 12, 14, 15 নাকি। আচ্ছা, তারপরে ইফ দ্য নেক্সট 2 নাম্বারস আর অ্যাডেড, হাউ শেল দ্য এভারেজ ভ্যারি। তাহলে এভারেজটা কি পরিমাণ বাড়বে বা কমবে যদি আমরা পরবর্তী দুটো সংখ্যাকে তার সাথে অ্যাড করি। পরবর্তী দুটো সংখ্যা মানে কি, পরবর্তী দুটো সংখ্যা মানে হচ্ছে x + 6, ছোট হাতের x + 6 এন্ড ছোট হাতের x + 7। এই দুটোকে যদি আমরা অ্যাড করি, মানে 5 আর 6 কে যদি আমরা অ্যাড করি, তাহলে কি পরিমাণ ভ্যারি করবে, এটাও ছিল প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, লেট দ্য 5 কনজিকিউটিভ ইন্টিজার হচ্ছে x, x + 1, x + 4, আমি বলে ফেলছি x + 4 পর্যন্ত নাকি। আমরা কয়টা নিছি কনজিকিউটিভ ইন্টিজার, 1 2 3 4 5, আমরা 5টা 6টা নিয়ে ফেলছি, এই জন্যই ভুল হয়েছে। আচ্ছা, তার মানে কনজিকিউটিভ পরেরটা হলো 5 এবং পরেরটা হলো 6। ঠিক আছে, আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা 5টা নিচ্ছি এখানে। আচ্ছা, এই 5টা, আচ্ছা 5 কনজিকিউটিভ ইন্টিজার পেয়েছি আমরা। আচ্ছা, দেন দ্য এভারেজ, এগুলার এভারেজ কি হবে, বলা আছে যে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ x। এগুলার এভারেজ হলো x। ইফ দ্য নেক্সট 2 নাম্বারস আর অ্যাডেড, যদি পরবর্তী নাম্বার আমরা অ্যাড করি, হাউ শেল দ্য এভারেজ ভ্যারি, এভারেজটা কি পরিমাণ ভ্যারি করবে। আচ্ছা, বুঝতে পারছি। দেখুন, অ্যাকচুয়ালি যে এভারেজটা হওয়ার কথা ছিল, আমরা যদি প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এভারেজ পাবো x + 2। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, দেন নেক্সট 2 নাম্বারস হচ্ছে x + 5 এবং x + 6, আমি বলছি কিভাবে হইছে। আচ্ছা, তাহলে তখন নতুন এভারেজ কত হবে, নতুন এভারেজের সংখ্যা কয়টা হবে, বুঝতে পারছেন কথাটা।
যে প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা ভাগ করে যদি যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেন আপনি টোটাল এভারেজ পাবেন। এটা হলো প্রথম অংশের যোগ, প্রথম অংশের এভারেজ। আচ্ছা, তারপরের যে অংশটার এভারেজ হওয়ার কথা ছিল, পরের অংশটাতে প্রথম সংখ্যা কি হবে? পরের এভারেজে প্রথম সংখ্যা হবে x এবং লাস্টের সংখ্যা হবে x + 6। তাইলে প্রথম সংখ্যা এবং সর্বশেষ সংখ্যা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেন তখন তাদের এভারেজ পাবেন। শর্টকাট ফর্মুলা, ঠিক আছে? তাইলে এটা পাবেন x + 2 প্রথমটাতে, আর দ্বিতীয়টা পাবেন হচ্ছে x + 3। এই দুটোর ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স হচ্ছে 1। আচ্ছা, আপনি এটা এভাবে করতে পারতেন। x এর মান যদি 1 ধরতেন, যে 1 থেকে প্রথম 5টা 1 2 3 4 5, কারণ এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার, এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার হচ্ছে x। মানে যদি আপনি এভাবে চিন্তা করতেন যে 1 থেকে যে 5 পর্যন্ত সংখ্যাগুলো ছিল 1 2 3 4 5, এগুলোর এভারেজ করার পরে 1 2 3 4 5 6 7 এগুলোর এভারেজ করতেন, করে আপনি ডিফারেন্সটা নিতেন, তাইলে মানে তখনই আপনি অ্যান্সারটা পেতেন। মূলত ব্যাপারটা ছিল এরকম। যেহেতু আমরা আসলে বলতে পারছি না এখানে এভারেজে x এর ভ্যালুটা কি, সেহেতু এভাবে শর্টকাট নেমে করা হয়েছে। বুঝতে পারছি আশা করি। খুব আনকমন প্রশ্ন, এটা কখনো আগে আসেনি। অ্যান্ড লাস্ট ওয়ান, আ ক্লক সিন থ্রু দ্য মিরর হুইচ কোয়ার্টার পাস্ট 3। কোয়ার্টার পাস্ট 3 মানে কি? হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম শোন। আচ্ছা, এই ধরনের অঙ্কের বেলা যেটা হবে, অ্যাকচুয়াল যে টাইমটা থাকে সেই অ্যাকচুয়াল টাইমটাকে বিয়োগ করতে হবে 11টা 60 মিনিট থেকে। 11টা 60 মিনিট থেকে কোয়ার্টার পাস্ট 3 মানে 3টা 15 বাজে। তাহলে 3টা 15কে আপনি মাইনাস করবেন 11টা 60 মিনিট থেকে। যে 11টা 60 মিনিট বাজে সেখান থেকে 3টা 15 মিনিট বাদ দিবেন, আপনার সময় থাকবে 8টা 45। 15 থেকে 60 চলে গেলে 45, আর এখানে 1 থেকে এখানে 3 থেকে আপনার হচ্ছে এখানে বাকি অংশ বিয়োগ করলে পাবেন হচ্ছে 8টা 45। খুবই কমন প্রশ্ন, এটা প্রিভিয়াস এর পরীক্ষাতে এসেছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। আশা করি আমাদের সেশনটা ধরতে পেরেছেন আপনারা। যারা সামনে 22 সাল ভিত্তিক পরীক্ষা দেবেন তারা এই সলিউশনগুলো দেখবেন এবং নিজে নিজে সলিউশন করার চেষ্টা করবেন। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, দেখুন আমাদের এখানে এই উইন্ডোটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এস দিয়েছিলাম, ওয়েব পেজ এবং HTML অনলি, নিশ্চয়ই লেখাটা দেখতে পাচ্ছেন নিচে, ওই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন HTML। বুঝতে পারছেন তো? যদি আপনি সেভ করেন HTML সেভ হবে। আচ্ছা, আজকের মতো যাচ্ছি। থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। আশা করি সামনে আমরা আপনাদেরকে পাশে পাবো। আসসালামু আলাইকুম।